উইলিয়াম ব্লেক লিখেছিলেন, বিরোধিতাই হলো আসল বন্ধুত্ব। এখন এই উক্তিতে বিশ্বাস রেখে কেউ যদি এ রাজ্যে, বিশেষ করে এ রাজ্যের রাজনীতিতে এমন সমীকরণ খুঁজতে যান, তাহলে তাকে জাস্ট বলে বলে 10 গোল খেতে হবে। শাসক বিরোধীর সম্পর্ক এ রাজ্যে কেমন, সে কথা বিরোধী দলনেতার থেকে ভালো কেই বা বলতে পারে, বিশেষ করে এই ভোটের বাজারে। একেবারে ঠিক ধরেছেন আজ আমাদের অতিথি শুভেন্দু অধিকারী। আপনি সেই 1 মার্চ থেকে শুরু করেছেন, 170টা জনসভা করে ফেলেছেন, কিন্তু আপনি যাকে ভীষণ পছন্দ করেন, আপনার প্রিয় মানুষ, তার কথা থেকেই শুরু করব যে সব ব্যর্থ হয়েছে। তার কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘন্টা দেড়েক আগে বলছেন যে 6 দফায় 33টা আসনে ভোট হয়েছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 23টা পেয়ে গেছে। 10টা বাদ দিলেন কেন? এর আগে তো একটাও বাদ দিতেন না। আমি তো ওনাদের সঙ্গে ছিলাম, আমি 9 ছিলাম, 9 অবশ্য 42 বলেনি, 14 সালেও বলেছিল 42 34টা মনে হয় পেয়েছিল, 34 বা 35 এরকম বড় মার সংখ্যা, আমিও ছিলাম তার মধ্যে। 19-এ তো 19শে জানুয়ারি ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার নাম দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, এবং 42-এ 42, 33-এ 10টা ছাড় দিলেন কেন? তার মানে বিরোধীদের সোচ্চার উপস্থিতি এবং গণদেবতাদের একটা বড় অংশ ওদের বিরুদ্ধে ভোট দিচ্ছেন, আর ওরা যে কায়দাতে ভোট করেন সেই কায়দাতে ভোটটা পুরোপুরি হচ্ছে না, কিছুটা তো হচ্ছে, পুরোপুরি হচ্ছে না। আর কিন্তু ধরুন রাজনীতি করলে তো একটু বাড়িয়ে চড়িয়ে বলেন ফাইনাল ফেজের আগে এগুলো না বললে, ফাইনাল ফেজে জনরোষটা এত মারাত্মক আছে। ফাইনাল ফেজে 9টা আসনে ভোট কি হবে? আমি আপনাকে সংখ্যা বলবো না, আমি শুধু একটা কথা বলবো। দেখুন, আমাদের প্রধানমন্ত্রীজি হচ্ছে মেন ক্যাম্পেনার অল ওভার ইন্ডিয়াতে এবং বেঙ্গলেও। উনি গভর্নমেন্টের প্রোগ্রাম এবং বিফোর ডিক্লারেশন অফ দি ইলেকশন উনি অনেকগুলো প্রোগ্রাম করেছেন, আপনার আরামবাগ, কৃষ্ণনগর, শিলিগুড়ি এসব। আর ইলেকশনের পরেও উনি ক্যাম্পেনে লিড করেছেন। আজকে যে রোড শো কলকাতা দেখলো, তো আমি যেহেতু সাক্ষী ছিলাম, সাথেই ছিলাম, এ তো আনএক্সপেক্টেড। এবং আমি বিজেপির কোর গ্রুপের মধ্যে আছি, আমরা এত লোক আনিনি। গোটা কলকাতা ভেঙে রাস্তায় এসেছে, এবং এই সব মিলিয়ে আমি বলতে পারি মোদিজির আপিলটা আরামবাগে ছিল যে আমি 42টা কেন্দ্রেই জনগণকে আপিল করছি। তিনি কখনোই বলেননি যে আমার 42টাই চাই, সবটা নিয়ে নেব, এটা ঠিক না। আর আমাদের নেতা অমিত শাহজি তিনি একটা প্রেডিকশন করেছেন ফাইনালি, এর আগে সিউড়িতে একটা বলেছিলেন 35-এর টার্গেটে আমরা কাজ করছি। তার কারণ কিছু সিটের ডেমোগ্রাফি উনি জানেন, অমিত শাহজি সবটা জানেন। ফাইনালি তিনি একটা কথা ডিউরিং দ্য ক্যাম্পেইন তিনি বলেছেন যে 30টা পদ্ম দিন, 30টা পদ্ম দিলে আমরা 24 সালেই বিধানসভা নির্বাচন করে এখানে আসল পরিবর্তনটা আনতে পারবো। তাই আমি এই সংখ্যার মধ্যে যাব না। আমার যেটা পার্সোনাল অবজারভেশন, তাতে ঘাটাল লোকসভার কেশপুরে তৃণমূলের কায়দাটা কিছুটা চলেছে, তাও আমি হাল ছাড়ছি না। বাকি 6টা বিধানসভাতেই আমরা লিড নেব। ঘাটালে ওরা 100-র উপরে বুথে সনাতনীদের ভোট দিতে দেননি, প্রায় 100-র কাছাকাছি বুথে। আমি আপনাকে বলছি, এবারে যখন 4 তারিখে ফল আসবে মিলিয়ে নেবেন, তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টি আসন বেশি পাবে। কটা বেশি পাবে, কোথায় গিয়ে থামবে, আমি সব প্রেডিকশনের মধ্যে নেই। আমার মনে হয়েছে এবং আমার স্থির বিশ্বাস, সেলফ কনফিডেন্স তো একটা বিষয় রয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন ভারতীয় জনতা পার্টি পাবে। কিন্তু এই একই আত্মবিশ্বাসের সঙ্গে আপনার জাতীয় নেতারা বলেছিলেন ইসবার 200 পার, 70-এর ঘরে আটকে গেছিলেন।
2021-এ তারপর থেকেই কি সংখ্যা না, বলছেন? 77-এ আমরা আটকেছি, 63টা সিটে 10,000-এর কম ভোটে হেরেছি। এবং আমি বিজেপিতে তখন কার্যত নবাগত ছিলাম। হ্যাঁ, আমি 19 ডিসেম্বর 2020 জয়েন করেছি। একদম। 2021-এর 18ই জানুয়ারি মমতা ব্যানার্জি নন্দীগ্রামের তেখালিতে গিয়ে অনেক লোকজন দেখে ভেবেছিল সব লোক নন্দীগ্রামের লোক। ওরা যে বাসে করে 5টা জেলার লোক এনেছিল ওটা ওনাকে কেউ বলেনি। তো উনি ভেবেছেন সব নন্দীগ্রামের লোক এসছে, তাহলে তো শুভেন্দু অধিকারীর সঙ্গে কেউ নেই, সব আমার সঙ্গেই আছে। তো ওখানে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ওই রাতেই আমাকে অমিত শাহজি ফোন করেন, তারপরে নাড্ডাজি ফোন করেন, তারপর BL সন্তোষজি ফোন করেন, কৈলাস বিজয়বর্গী ফোন করেন। 4টে কল পাই যে অফিসিয়ালি যখন ডিক্লেয়ার হবে তুমি আমাদের নন্দীগ্রামের ক্যান্ডিডেট। আমার অন্য প্ল্যান ছিল, আমি অন্য আসন থেকে লড়তাম, রাজ্য জুড়ে ক্যাম্পেইন করতাম এবং ভারতীয় জনতা পার্টির সংগঠকদের, দিলীপদার নেতৃত্বে যারা ছিল তাদেরকে আরও সাহায্য করতাম। এটা একটা আমার নিজস্ব প্ল্যানিং ছিল, কিন্তু সেটা বলার সুযোগ আমি পাইনি। তা আমি সেই কারণে আমি কনসেন্ট্রেট করেছিলাম নন্দীগ্রাম, এবং আমার ইলেকশন হয়েছিল 21-এর 1 এপ্রিল। ন্যাচারালি আমি পুরোটাতে ইনভলভ হতে পারিনি, ঠিক। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মমতা ব্যানার্জির দুটো কারণে ক্ষমতায় এসছেন 21-এ, হারতেন উনি। একটা হচ্ছে 5th ফেজের পরে 6, 7, 8 ফেজে মোদিজির ক্যাম্পেইনটা স্টপ হয়ে যায়, করোনা 3rd ওয়েভ। সেকেন্ড হচ্ছে কাউন্টিং, ওই যে মাস্ক পরে নেট লাগিয়ে মেশিন থেকে, EVM মেশিন থেকে কাউন্টিং এজেন্টের 6 ফুট ডিস্টেন্স করে দিয়েছিল সোশ্যাল ডিস্টেন্সের নামে, 6 ফুট ডিস্টেন্স করে দিয়েছিল। এবং আইপ্যাকের লোকজনকে হাতে নীল রঙের রেবন লাগিয়ে কাউন্টিংয়ে পাঠানো হয়েছিল। এই দুটো কারণে ভারতীয় জনতা পার্টির অন্তত 10,000-এর নিচে হারা 63টা সিট নিয়ে নিয়েছিল। 77 গুণিতক 63, 140টা সিট বিজেপি আরামসে পেয়েছে। আর 140টা সিট বিজেপি পেলে সরকার বিজেপির মানে করতোই। ন্যাচারালি বিজেপি হারেনি, পরিস্থিতির শিকার হয়েছে বিজেপি। আচ্ছা, বেশ। কিন্তু এইবার আপনার এই বক্তব্যের উল্টো দিকটা হচ্ছে যে এইবার শুভেন্দু অধিকারী তার পুরোটা 100% দিয়েছে এই ভোটে। অর্থাৎ এই ভোটে সাফল্য পেলে শুভেন্দু অধিকারীর, কিন্তু যদি সাফল্য না পান সেটাও তো আপনারই না, দায়। আমি আপনাকে বলছি বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না। আমি ভেরি সিনসিয়ারলি কাজ করি। প্রতিদিন আপনি মিনিমাম, আমি গুনেছি, মিনিমাম 3টে থেকে 4টে সভা করেছেন। আমি বললাম আগে পরিসংখ্যানটা যে 1 মার্চ থেকে 170 পার হয়ে গেছে, মানে পুরোটা উজাড় করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অবধি সভা করে গেছেন। বাঁকুড়ায় যেদিন করেছেন, কিংবা রামপুরহাটে প্রথম সভাটা করেছেন, শেষ সভাটা এসে হয়তো বেহালায় করেছেন। এই রকমভাবে রাজ্য চষে ফেলেছেন। তো এইটা তো আপনার একদম, আমি বলবো যে রিপোর্ট কার্ডের মতো আর কি। 4 তারিখ শুধু বিজেপির এই রাজ্যে রিপোর্ট কার্ড বেরোবে না, ব্যক্তিগতভাবে জননেতা হিসেবে শুভেন্দু অধিকারীরও রিপোর্ট কার্ড বেরোবে। আমাদের প্রধানমন্ত্রী যে লেবোরিয়াস, তার টিমের কোর টিমে যারা আছেন, জেপি নাড্ডাজি, অমিত শাহজি, রাজনাথ সিংজি, যোগীজি, হেমন্ত বিশ্ব শর্মাজি, তারা যেভাবে লেবোরিয়াস গোটা মানে শ্রম দিতে পারেন, আমি তাদের দেখে ইন্সপায়ার্ড। এবং আমি সবসময়, আমি যে পলিটিক্সের সঙ্গে ছিলাম, আমি খুব সিনসিয়ারলি সেই পলিটিক্সের কাজ করেছি। আপনি ধরুন তৃণমূলেও আপনি একটার পর একটা চ্যালেঞ্জিং জেলার দায়িত্ব পেয়েছেন এবং সাকসেস দিয়েছেন, কিন্তু এই ছবিটা 18 অবধি ওই বিরাট সভাটা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছে আপনাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমান্তরালে বসিয়ে যে আগামী 50 বছরের নেতৃত্ব আমরা তৈরি করে দিলাম ডুমুরজলা স্টেডিয়ামে। আমি 50 বছরের জেনারেশন আগামী দিনের জন্য তৈরি করে দিয়ে যাব। আমার পরে আমার অভিষেক শুভেন্দুরা যারা আছেন তারাও তৈরি করবে, তারা আবার আগামী 50 বছরের জেনারেশন তৈরি করবে। আমি বলছি যে এই ছবিটা থেকে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে যেতে হলো কেন? আপনার তো প্রায় উত্তরাধিকার হিসেবে সমান্তরালভাবে আপনি এবং অভিষেক ব্যানার্জি প্রায় ঘোষিতই হয়ে গেছিল জনসমক্ষে। আমি আপনাকে বলছি, উনি তৃণমূল প্রতিষ্ঠা করার পর থেকে 11 সালের আগে পর্যন্ত যা যা বলেছেন প্রত্যেকটা থেকে ওনার বিচ্যুতি ঘটেছে। আমার পরিবার নেই, মা যতদিন জীবিত আছেন আমি দায়বদ্ধ পরিবারের উপর। তারপরে আমার পরিবার বাংলার জনগণ,
আমার নির্দিষ্ট কোনো পরিবার নেই, এগুলো তো আজকে মিথ্যা প্রমাণ হয়েছে। উনি উনার ভাইপোকে যে 2011-র 21শে জুলাই ডেকে নিয়ে এসে একই দলে যুব তৃণমূল যুবা তৃণমূল হয়। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এখানে অনেকবার ইন্টারভিউ করেছেন, বিচ্যুতিটা তো উনি ঘটিয়েছেন। এবং আমি আপনাকে বলছি 2011 সালে ভারতীয় জনতা পার্টির সাইলেন্ট সাপোর্টাররা তারা বিজেপিকে ভোট দেয়নি। সেদিন কমিউনিস্টদের অত্যাচার থেকে বাঁচাতে বিজেপির ভোটাররা পর্যন্ত মমতা ব্যানার্জিকে একটা সাপোর্ট দিয়েছিল। আমি নিজে তার উইটনেস। এক একটা কেন্দ্রে বিজেপি 2000-2500 করে বিধানসভায় ভোট পেয়েছিল। এর আগে কোনোদিন বিজেপি এত কম ভোট পায়নি। কিন্তু উনার প্রত্যেকটা স্টেপিং, আমি যে পরিবারবাদ বললাম, অ্যাপিজমেন্ট, প্রত্যেকটা স্টেপিংয়ে আপনি দেখেন তার কিভাবে বিচ্যুতি ঘটেছে এবং দুর্নীতি, যে ইনস্টিটিউশনাল করাপশন, এ মারাত্মক। আমি আসছি, কিন্তু আপনি উদাহরণ দিলেন বিজেপির লোকেরাও বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে দিয়েছে। এইবার 11 সালে, হ্যাঁ, আমি বর্তমানে ফিরছি 2024-এ। আপনি কি মনে করছেন যে তৃণমূলের লোকেরা চুপচাপ ফুলে ছাপ দেবে ঠিকই, কিন্তু সেই ফুল জোড়া ফুল হবে না, পদ্ম ফুল হবে? আমি আপনাকে সিম্পল ম্যাথমেটিক্স বলছি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা পোলারাইজেশনের পলিটিক্স করেছেন ডিউ টু হার হাই অ্যাপিজমেন্ট এবং তার ভাষা। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে, এই ধরুন ওবিসি রিজার্ভেশন থেকে শুরু করে রামনবমীকে দাঙ্গা দিবস বলা, উনি নিজেই পশ্চিমবঙ্গে একটা প্রাচীর তুলেছেন। মোদিজির পুরো ক্যাম্পেইনের কোথাও উনি হিন্দু মুসলমান জাত পাত এসব বলেননি। কমপ্লিটলি বিকশিত ভারত, বিকাশ, এই করেছি, নেক্সট অনেক বলেছেন। পোশাক দেখে বুঝতে পারি মোল্লা, একের পর এক জনসভায় মোল্লা মুজরা বলেছেন। তো সেটা তো অন্য যারা সে আপনার বাংলাদেশে যে ইসলামিক কান্ট্রি, সেখানেও ওবায়দুল কাদের আর হাসিনা বলে, এই যে জামাতের কনসেপ্ট। কিন্তু এটাতেই যে আপনারা তৃণমূল কংগ্রেসকে একটা নতুন রকম ধারায় প্রভাবিত করতে কার্যত বাধ্য করেছেন। কেন আমি বলছি, সেটা হচ্ছে রামনবমীর উল্টো দিকে হঠাৎ শুনলাম জেলায় জেলায় হনুমান জয়ন্তী পালিত হবে। জগন্নাথ মন্দির দীঘায় একটা নতুন তৈরি হলো, চণ্ডীপাঠ, একটা প্রতিযোগিতামূলক ধর্মাচরণ শুরু হলো, যেটা কিন্তু রাজনীতির স্ফিয়ারে এর আগে ছিল না, তৃণমূল কংগ্রেসে ছিল না। সেইটা কিন্তু আপনাদের সঙ্গে প্রতিযোগিতা বলে মনে হয়? আচ্ছা, ভয় পেয়ে করছে। এবং উনি যেভাবে, আমি একটার পর একটা আপনাকে উদাহরণ দিতে পারি, বিএসএফকে ফেন্সিং করার জন্য জায়গা দেয়নি। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে বিজেপির কোনো সমস্যা নেই এবং উনি নিজে করেছেন। 72টা জায়গায় বিএসএফকে জায়গা দেননি। সিএ কানুন যখন আসে, বারে বারে মোদিজি অমিত শাহজিরা বলেছেন এটা নাগরিকত্ব দেওয়ার, শরণার্থীদের কেড়ে নেওয়ার নয়। উনি তো 19 সালে আগুন লাগিয়েছেন স্মৃতির মোড় থেকে শ্যামবাজার মিছিল করে, ক্যা ছি ছি শুভাপ্রসন্নদের সাথে নিয়ে। না, এখনো তো বলছেন হতে দেবো না। না, তো সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে এই রাজ্যে, এবং সিএ 6 মার্চ নোটিফিকেশনের পরেও উনি গাইঘাটা, বাগদা, এনা তেনা গোটা রাজ্য জুড়ে ছুটে ছুটে বলেছেন যে আপনারা অ্যাপ্লাই করলে আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে, ভোটার হয়ে যাবেন, নাগরিকত্ব ফ্রিজ হয়ে যাবে। আজকে তো ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সিএ ইমপ্লিমেন্টেশনের সার্টিফিকেটও দিয়ে দিল যারা অ্যাপ্লাই করেছে। তাহলে ওনার প্রত্যেকটা জিনিসই তো ভুল প্রমাণ হয়েছে। আমি যে কথা আপনাকে বলতে যাচ্ছি, 21 সালের ভোটে আপনি অ্যানালাইসিস করবেন, 100টা মুসলিমের মধ্যে 91 জন মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল 21 সালে, আর 100টা হিন্দুর মধ্যে 54টা ভোট দিয়েছিল বিজেপিকে। আপনি যে কথা বলছেন যে তৃণমূলের লোকরাও ভিতরে পদ্মছাপ করছে কিনা, আমি আপনাকে বলছি, আপনি বীরভূম লোকসভা কেন্দ্রের গণনার দিন আমি একটা স্যাম্পল দিয়ে গেলাম, আপনি অবাক হয়ে যাবেন যে কি মারাত্মক রকমের পোলারাইজেশন হয়েছে মমতা ব্যানার্জির জন্য, কি মারাত্মক রকমের পোলারাইজেশন হয়েছে। কিন্তু এইটা বলছেন, এটা যদি একটা দিক হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে যে বিপুল পরিমাণ মহিলারা উপকৃত হয়েছেন, গরিব মানুষ উপকৃত হয়েছেন, তারা ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, এই আত্মবিশ্বাস আপনার কোথা থেকে আসছে? সেটা তো আমরা মানুষকে বলে দিয়েছি। হ্যাঁ,
আমাদের স্পেসিফিক যেগুলো বলেছি, যে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি যেগুলো আছে, মানে আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডারে না, না, অন্নপূর্ণা, আমরা বলেছি তৃণমূলের চুরি বাটপাড়ির জন্য শৌচালয়, আবাস, পিএম কিষাণ এবং মোদিজির যে প্রো পিপল যে স্কিমগুলো আছে গরিব কল্যাণে, সামাজিক স্কিম আপনারা পাননি। মাঝখান থেকে এরা আমফানের টাকাও ঝেড়ে দিয়েছে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার করে প্রথমে 500, ভোটে হারবে জেনে বাড়িয়ে 1000 টাকা করেছে। আমরা খুব ক্লিয়ার করেছি যে এটা তৃণমূলের টাকা নয়, ট্যাক্সের টাকা। আর যে কোনো জনকল্যাণমূলক স্কিমের বিরোধিতা ভারতীয় জনতা পার্টির পলিসিতে নেই। লাডলি বহিনের উদাহরণ দিয়েছি মধ্যপ্রদেশে, আসামে যেভাবে 2500 টাকা করে দেয় সেটা বলেছি। রিসেন্ট ভারতীয় জনতা পার্টি ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছে, দুটো মেজর প্রমিসের উপরে লোক কিন্তু ভোট দিয়েছে। অন্য জিনিস তো সব মিলিয়ে আছে, সুশাসন, সুরক্ষা, দুটো জিনিস এর উপরে। একটা হচ্ছে ধানের কুইন্টাল 3100 টাকা করে দেবে বিষ্ণুদেব সাইজ সরকার, সেটার উপরে ওখানে ধান মেন জিনিস মানে কৃষকদের। আর সেকেন্ড হচ্ছে ওখানে একটা জাগ্রত দেবী আছে, মা তারা দেবী, মা তারি দেবী, মা তারি যোজনা, তাতে 12,000 টাকা একসঙ্গে এককালীন ছত্তিশগড়ে। আমরা এখানে বলেছি যে পশ্চিমবঙ্গে আমরা অন্নপূর্ণা ভান্ডার দিয়ে 3000 টাকা করে মহিলাদের দেব। আমরা তোমাদের 1000 টাকায় কিছুই হয় না, তোমাদেরকে স্বনির্ভর করার জন্য দেবো। সাথে সাথে আমরা অন্য অপশানগুলো বলেছি, পুলিশ কর্মচারী থেকে সরকারি কর্মচারী, পেনশনারদের কেন্দ্রীয় হারে ডিএ দেবো। উদাহরণ দিয়েছি যোগী আদিত্যনাথজি, হেমন্ত বিশ্ব শর্মা, আমি তো উদাহরণ দিয়ে বলেছি। 450 টাকার গ্যাস দেবো, ভজনলাল শর্মার উদাহরণ দিয়েছি। অর্থাৎ শুভেন্দুদা আপনি বলছেন এই যে প্রত্যেকটা দফায় মহিলা ভোটারের সংখ্যা এত বিপুল পরিমাণ গ্রামের মহিলারা, শহরের মহিলারা গিয়ে ভোট দিয়েছেন, সেই তারা লক্ষ্মী ভান্ডারের জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে না, আসলে বিজেপিকে দিচ্ছে। তারা বিজেপিকে দিচ্ছে। বিজেপি, আমি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমাদের এন্টায়ার বেঙ্গল টিম এবং অমিত শাহজি এসেও রেকগনাইজ করে গেছে, অন্যভাবে বিষয়টা দেখেছেন, বলেছে বন্ধ তো হবে না, 100 টাকা হলেও বাড়বে। অমিত শাহজিও একটা সভাতে বলে গেছে, বনগাঁতে দেখবেন, যে কোনো জনকল্যাণমূলক স্কিম তো পার্টির নয়, কেন হচ্ছে? আমরা কোথাও বলছি না যে রেশন মোদিজির সরকার দিচ্ছে, কিন্তু এটা মোদিজির টাকা, বিজেপির টাকা বলি না আমরা। 7 কোটি লোক রেশন পায় পশ্চিমবঙ্গে বিনামূল্যে, 82 কোটি লোক দেশে পায়, 12 কোটি লোক পিএম কিষাণ সম্মান নিধি পায়, তার মধ্যে পশ্চিমবঙ্গের 50 লক্ষ কৃষক রয়েছে, 80 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদি এখানে, মোদিজি। আমরা কখনো বলি না যে এটা বিজেপির টাকা বা বন্ধ করে দেবো, যেটা তৃণমূলের লোকরা বলে ভয়ঙ্করভাবে যে বন্ধ করে দেবো। আমরা কনভিন্স করাতে পেরেছি না, তৃণমূল এখনো সবাই বলছে যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। 1, 2 হচ্ছে যে অমিত শাহজি বলেছিলেন যে 100 টাকা বাড়ানো হবে, সেটা বাংলার মহিলাদের অপমান। এবং 3, সেটা হচ্ছে যে আরেকটা যেটা কথা আপনারা জনসভায় বলছেন, 36% ডিএ। এ তো আমি বলছি যে বিরাট প্রতিশ্রুতি, বকেয়া ডিএ 36%। কি করে দিচ্ছে যোগী আদিত্যনাথ? আমি আপনাকে এই রাজকোষে আপনারা ধরুন ক্ষমতা এলেন, দিতে পারবেন? আমি আপনাকে বলছি, ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না। কেন্দ্রেও যে সরকার, রাজ্যেও সেই সরকার, এছাড়া একই দলের। বাঁচানোর কোনো রাস্তা নেই। এমপ্লয়মেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বকেয়া ব্যাকলগকে মেটানো। আমি আপনাকে চোখের সামনে বলতে পারি, মমতা ব্যানার্জির অহংবোধ এবং গাজোয়ারি গোয়ারতুমির জন্য আজকে পশ্চিমবঙ্গে এই সাফারটা করছে। আপনি কেন বাংলা ফসল বীমা যোজনাতে বাজাজ কোম্পানিকে ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছেন? আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে চলে গেলে 60% টাকা তো কেন্দ্র দেয়, আপনার অনেক টাকা সেফ হয়। আপনি কেন আয়ুষ্মান ভারতে যাচ্ছেন না, যেখানে 5 লাখের মধ্যে 3 লাখ কেন্দ্র দেয়, 2 লাখ রাজ্য দেয়? আপনি স্বাস্থ্যসাথীতে হাজার কোটি টাকা আপনি নার্সিংহোমগুলোকে পেমেন্ট করছেন, ইলিগালি হচ্ছে, ফলস না পেশেন্ট সাজিয়ে তুলে নিয়েছে। 1 হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, 2 হচ্ছে আয়ুষ্মান ভারত। এই করে আমি আপনাকে মাল্টিপল নাম্বার অফ স্কিম দেব, বেটি পড়াও বেটি বাঁচাও।
আমি মাল্টিপল নাম্বার অফ স্কিম দেবো, যে স্কিমগুলো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চালু করতে একদম, দেয়নি, একদম। এবং এটা থেকে 30,000 কোটি টাকা 30,000 কোটি টাকা বাঁচত। এক্ষুনি সাশ্রয় হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তিটা এবং পাবলিকলি মিটিংয়ে বলছেন যে আমি 40% টাকা দেব, অথচ নাম হবে প্রধানমন্ত্রীর নামে, ছবি যাবে ওনার, আমি কেন 40% টাকা দেব? ওনার ছবিটার সঙ্গে রাখুন না, কিন্তু প্রধানমন্ত্রীর নামটা করলে ক্ষতিটা কি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো উনি তো এমনিতেই, আমি বিরোধী দলনেতা হওয়ার আগে অত স্কিম চুরি করে চালাতেন, স্টিকার বলা হতো, স্টিকার দিদি, স্টিকার পিসি। এক হচ্ছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে আপনি খাদ্যসাথী চালাতেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা চালাতেন, স্বচ্ছ ভারতের শৌচালয়গুলোকে আপনি মিশন নির্মল বাংলা চালাতেন, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে আপনি বাংলা আবাস যোজনা চালাতেন, নলে জল জল জীবন মিশন আপনি চালাতেন জল স্বপ্ন। আপনি কত উদাহরণ নেবেন আমার এই 40-45 মিনিটের ইন্টারভিউতে? আবার ভোটের আমি কথায় আসি। অপোজিশন হ্যাঁ। লিডার হওয়ার পরে ওনাকে বাধ্য করিয়েছি অনেক জায়গায় মুছিয়ে আসল নামটা লিখতে। ভারতবর্ষের পার্লামেন্টের বাজেটে যে নাম অনুমোদিত হয় সেই নামে স্কিম করা প্রত্যেকটি রাজ্য বাধ্য, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার ছবি লাগাতে কেউ আপত্তি করছে না, আমারও আপত্তি নেই, কিন্তু প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, মোদিজির পার্সোনাল নামে কোনো স্কিম নেই। উনি যে কটা স্কিম করেছেন, কোনোটা অটলজির নামে, কোনোটা দীনদয়ালজির নামে। এরা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব, ভারতরত্নতে মানে ভূষিত, এবং মমতা ব্যানার্জির আর কিছু নাই, ও অটলজির কাছে কৃতজ্ঞ থাকা উচিত। উনি যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, শেল্টার দেওয়ার কেউ ছিল না, তখন অটলজি ওনাকে শেল্টার দিয়েছিলেন, রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন। সুরেন্দ্রদা, এখান থেকে এই যে রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক, আপনি জানেন আমি 1600 কিলোমিটার দূর থেকে 24 ঘন্টা আগে যে মানুষটার সাক্ষাৎকার নিয়ে এলাম, তার নাম নরেন্দ্র মোদী। তো অন ক্যামেরা এই সম্পর্ক সৌজন্য নিয়ে কথা হচ্ছে। বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুর্ঘটনা হয়েছিল, উনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোন করেন, তারপরে ওনার অভিষেকের চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন, বাইরে নিয়ে যাওয়ার ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ভোটের ক্ষতি হবে কিনা ওনার জানি না, কিন্তু উনি আম পাঠান, উপহার পাঠান, আমি গ্রহণ করি। আমাদের ব্যক্তিগতভাবে সম্পর্ক এইরকমই। এই যে একটা ব্যক্তিগত সম্পর্ক, এটার বিভিন্ন রাজ্যের শাসক এবং বিরোধীর মধ্যে আছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আছে, অথচ একই রাজ্যের শাসক আর বিরোধীর মধ্যে হচ্ছে না কেন? নষ্ট করলো কে? কিছুটা সিপিএম শুরু করেছিল, কিন্তু এতটা খারাপ বুদ্ধও ছিলেন না। আমি তো অপোজিশনের এমএলএ ছিলাম। 2006 সালের 12ই মার্চ আমার বক্তৃতা উনি শুনেছিলেন। সাধারণত বিরোধী দলনেতার কথা শোনেন, শুনতে হয়, কাটছি একদম। তা উনি আমার বক্তব্য শুনেছিলেন 2006 সালের 12ই মার্চ, এবং বক্তব্য শেষে আমাকে ডেকেছিলেন বুদ্ধ। ডেকে, আমি তো পার্থ চ্যাটার্জিকে না, পার্থ চ্যাটার্জি, পঙ্কজ ব্যানার্জিরা ছিল, পার্থ চ্যাটার্জি ছিলেন, আমি না জিজ্ঞেস করেই গেছিলাম। পরে আমাকে এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আমাকে আর তৃণমূল বক্তব্য রাখতে দিত না, কোনো সৌজন্যের মূল্য। হ্যাঁ, আমাকে স্পিচ দিতে দিত না, ভিতর থেকে ব্যান ছিল। তা আমিও ছাড়ানোর লোক ছিলাম না, আমি কলিং অ্যাটেনশন, মেনশনে আমি আমার বক্তব্য রাখতাম, ওটা তো ফ্রিল্যান্স, আমি পারতাম। আমি কিছু কিছু টুকরো টুকরো বিষয় বুদ্ধবোধ দেখেছি। যেমন 2001 সালে আমি মুগবেড়িয়াতে লড়েছিলাম, মানে মমতা ব্যানার্জি প্রার্থী পাচ্ছিল না। উনি অনেক সভাতে বলেন যে আমরা দাঁড়িয়ে ভোটে হারতাম। উনিও মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছেন যখন কংগ্রেসে ছিলেন, ওটা উনি ভুলে যান। আবার বলতেন যে এখানে অখিল রায় তো নেতা ছিল, এরা পরে এসেছে। হ্যাঁ, 98-র 1 জানুয়ারি আপনার দল হয়েছে, আমরা 99-র 9ই আগস্ট এসেছি, এবং আপনার পার্টি 98 সালে তৃণমূল হওয়ার পরে যতগুলো ভোটে লড়েছে সেকেন্ড হতো, অধিকারীরা যাওয়ার পরে ফার্স্ট হয়েছে। 98 সালে আপনি লড়েছেন, তৃণমূল বিজেপি জোট ছিল, আপনার ক্যান্ডিডেট হেরেছে, অখিলগিরি হেরেছে, শিশিরবাবু একটা বড় অংশের ভোট কেটে নিয়েছিল কংগ্রেস থেকে, দ্বিতীয় হয়েছিলেন। এটা অস্বীকার দণ্ড, রেকর্ড তো বদলাতে পারবো না। কিন্তু 99-তে আমরা আসার পরে আপনার পার্টিটা 1 নম্বরে গেছে, এবং এবার আপনার পার্টি 21-এও হেরেছে বিধানসভাতে, ওখানে এবারেও হারবেন আপনি, এবং প্রমাণ হয়ে যাবে মেদিনীপুরের লোক কার সঙ্গে আছে। সেক্ষেত্রে আমি বলি
এই মুখ্যমন্ত্রীর অ্যাটিচিউড অত্যন্ত খারাপ, বিরোধীদের অস্তিত্ব স্বীকার করেন না। সেই কারণে ঝালদার মতো একটা ছোট মিউনিসিপ্যালিটি 12-14 হাজার লোক বসবাস করে। কংগ্রেস একমাত্র না না, সে যাই যে দলেরই হোক। হ্যাঁ, না না, আমি বলছি যে পেলে একমাত্র কংগ্রেস একটা আপনার পুরসভা। এই যে রিসেন্ট, আমি তো পুরনো কথা ছেড়ে দিলাম, তা আমার আমাকেও দিয়ে ভাঙিয়েছে অনেক মুর্শিদাবাদ জেলা পরিষদ। কিন্তু আপনি তো মোটামুটি তৃণমূলের কেউ নেই, শূন্য, সেখান থেকে জেলা পরিষদ দখল করেছেন। 14টা এমএলএ কেউ না। আর অদ্ভুত ব্যাপার শুভেন্দুদা, আপনি নিজে যখন দল ছাড়লেন, আমার মনে আছে আপনি 19শে ডিসেম্বর 2020 দল ছাড়লেন, 20 তারিখ স্টুডিওতে এসেছিলেন, নিজে কিন্তু পদত্যাগ করে, তবে কেউ যাতে নৈতিকতার প্রশ্ন না তুলতে পারে। কিন্তু আপনি যখন তৃণমূলের হয়ে একটার পর একটা জেলা পরিষদ খালি করে দিতেন, কেউ পদত্যাগ করতো না। এইটা কেন? ওনার পলিসি আমি ইমপ্লিমেন্ট করেছি, আমার আচ্ছা। কোনো ব্যাপার না। উনি মুর্শিদাবাদ, মালদা, ওখানে মুকুল রায়কে দিয়ে পারেন, হ্যাঁ, পূর্ণেন্দু বোসকে পাঠিয়েছিলেন, পারেননি। ইন্দ্রনীল সেনকে কিছুদিন পাঠিয়েছিলেন, পারেননি। অনেক টেস্ট করেছেন উনি। ওনার দল 98-তে প্রতিষ্ঠা হয়েছে। আপনি কি করে করলেন? পয়সা দিয়ে, টাকা দিয়ে? না, আমি 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 হ্যাঁ, কিছু এমএলএ তো টাকা নিয়ে জয়েন করে, বিনামূল্যে তো হওয়ার কথা না না। না কিছু, কিন্তু আচ্ছা। কিছু জন আবার আপনার পরিস্থিতিতেও এসেছে হ্যাঁ। যে কংগ্রেসের এখানে ভবিষ্যৎ নেই, এমনি স্কোপটা তৃণমূল নিয়েছে। কি রকম টাকা পয়সা খরচ হয়, মানে কত টাকায় না, পশ্চিমবঙ্গে এমএলএ কেনা যায়? এগুলো বলবো না, আমি মাইকে বলেছি। আমি সায়নী সিংহ রায় কত টাকা নিয়েছে, আপনার আশিস মার্জিত কত নিয়েছে, কানাই মণ্ডল কত নিয়েছে, জলঙ্গির রেজ্জাক কত নিয়েছে, আমি বিভিন্ন সময় বলেছি। আপনার দল দিত না ব্যক্তিগতভাবে আপনাকে? আমি বলবো, আমি এগুলো বলবো না, এগুলো ওনার পলিসি। উনি অনেককে পাঠিয়ে ফেল করেছেন, আমাকে বলতে তোমাকে যে কোনোভাবে করে দিতে হবে। তা আমি কথা বলেই করেছি, গায়ের জোরে মাথায় বন্দুক ঠেকিয়ে করিনি, আর মিথ্যা মামলা দিয়েও করিনি। আমি ওনাদের পলিটিক্যাল সিচুয়েশন বুঝিয়েছি, ওনাদের যাদের নিডস আছে পূরণ করেছি, যাদের এলাকার ডেভেলপমেন্টের কিছু কমিটমেন্ট আছে সেগুলো মিট আপ করেছি। তার মানে যেমন শুভেন্দু অধিকারী অপূর্ব সরকার, তার পলিটিক্যাল নিড ছিল, তাকে লোকসভায় লড়াতে হবে, লড়িয়েছি। আর যাদের আর্থিক নিড ছিল, সে তো কিছু কিছু করতে হয়েছে। আমি তো মাইকে বলেছি, সামনে বসাবেন বলে দেব, আমি মাইকে বলেছি। এবং আজ আফসোস হয় না, আফসোসের কিছু নেই। দেখুন, আপনার নীতিও থাকবে, কৌশলও থাকবে, আফসোসের কিছু নেই। পলিটিক্সে আপনার নিশ্চয়ই নীতিটাকে সামনে রাখতেই হবে, একদম নীতি জলাঞ্জলি দিয়ে তা বিজেপিতে প্রশ্নই নেই। বিজেপি খুব শৃঙ্খলিত দল। এই 24-এ আপনার কি কৌশল, এই ভোটে কি কৌশল? না, ভোটে জিততে গেলে যা কৌশল দরকার করেছি তো, ওই জন্য তো বলছে নন্দীগ্রামে অমুক হয়ে গেছে, অমুক জায়গায় অমুক হয়ে গেছে। ওদের যা ছক ছিল সব ভেস্তে দিয়েছে। আমি তো কাঁথি তমলুকে ভেস্তেই দিয়েছি। ঝাড়গ্রামে আমাদের পজিশন খুব উইক ছিল, আমি কুর্মীদেরকে ফিরিয়ে এনেছি, ওরা সব ভোট দিয়েছে আমাদের। আর আমাদের জনজাতিদেরকে একসঙ্গে করেছি। শুধু ঘাটালটা বলছেন? ঘাটালও আমরা 6টাতে লিড করব, কিন্তু কেশপুর আপনি আমার নাম করে লিখে রাখুন। ঘাটাল বিধানসভাতে 20,000 লিড করব, দাসপুরেও 5 থেকে 8,000 লিড করব, পাঁশকুড়া পশ্চিমে 20,000 লিড করব, ডেবরাও লিড করব, সবং লিড করব, পিংলাতে লিড হবে একটু কম। কেশপুরে ওরা গতবারে ভারতীদি যখন দাঁড়িয়েছিলেন 1,08,000 লিড নিয়েছে, সেই কারণেই দেব জিতেছিল। তা এবারে লুট করেছে। লুট মিন্স বুথে করেনি, আমরা দুটো ওই স্কুটিনিতে দুটো বুথ, আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ছিল হিরনের, অমূল্য মাইতি আমাদের পার্টির নেতা, তিনি দুটো বুথই অবজারভারের সামনে দেখেছে যে তৃণমূলের একটা লোক দাঁড়িয়ে থেকে জোড়া ফুলে ভোট দিতে বলছে। এটা ওয়েব ক্যামেরাতে ধরা পড়েছে। আমরা করছি, যা কাজ করার করছি আমরা। মুখ্যমন্ত্রী বলছেন পূর্ব মেদিনীপুর জুড়ে একেবারে রিগিং এবং সন্ত্রাস আপনারা চালিয়েছেন। রিগিং আর সন্ত্রাস পুলিশি সন্ত্রাস করেছেন, 16টা আইপিএস পাঠিয়েছে। আমি আমার লোকেদেরকে বাঁচিয়ে রেখেছিলাম, উনি অ্যারেস্ট করার প্ল্যান করেছিল, সব আমার এমএলএ অফিস বাড়িতে সব রেখেছিলাম, সকাল থেকে সব নামিয়ে দিয়েছি। এবং আমি প্রচুর মহিলা ক্যাডার নামিয়েছিলাম, মমতা ব্যানার্জি কিছু করতে পারেনি। কিন্তু 1 লক্ষ ভোটে জিতবেন অভিজিৎ গাঙ্গুলি, 1.5 লক্ষ ভোটে জিতবেন সৌমেন্দু অধিকারী। এবার আপনি ক্রমশ ফিগারে আসছেন। না, আমি আমার কনফিডেন্স আছে, তো স্বামী বিবেকানন্দ শিখিয়েছে। প্রাচীনকালে যে ধর্ম মানত না তাকে নাস্তিক বলতো, আর আধুনিক কালে যার নিজের প্রতি কনফিডেন্স নেই তাকে নাস্তিক বলে। আমার নিজের উপর কনফিডেন্স আছে একদম। কিন্তু আমি বলছি যে এই আত্মবিশ্বাস অন্তত নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর ওপর আপনার দলের নেতাদের দেখা যাচ্ছে না। দিলীপ ঘোষ বলুন, তারপরে জগন্নাথ বাবু বলুন, জগন্নাথ সরকার, হিরণ চট্টোপাধ্যায়ও ভোটের দিন,
অগ্নিমিত্রা পাল, তারা প্রত্যেকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে এবং রাজ্য পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এবং আপনার ভাই সৌমেন্দু অধিকারী তিনি অবধি কেন্দ্রীয় বাহিনী ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন। এই সমস্যা কোথায় হচ্ছে শুভেন্দুদা? এটা জাতীয় নির্বাচন কমিশনের নজরদারির অভাব, পরিচালনা ঠিকঠাক হচ্ছে না, নাকি কেন্দ্রীয় বাহিনী আসলে নিয়ন্ত্রিত হচ্ছে রাজ্য পুলিশের দ্বারা, নাকি এই যে এত বড় আপনি আশ্বাস দেন যে নির্ভয়ে ভোট দিন, এমনকি অমিত শাহ এসে বলে গেলেন যে কোনো ভয় পাবেন না, তার তো রূপায়ণ আপনার দলের নেতারাই বলছেন ঠিক হচ্ছে না। না না, আপনাকে বলি, এনাদের টুকরো টুকরো অভিজ্ঞতা বা প্রত্যক্ষ অভিজ্ঞতায় কিছু জিনিস ধরা পড়ছে যাতে তারা আরো অতি সক্রিয়তা আশা করেন। এবং আমাদেরও মনে হয়েছে যে কোথাও কোথাও, যেমন হিরণকে যখন আটকেছিল, তো বা আপনার প্রণত টুডুকে যখন মারছিল একটা আদিবাসী, তখন যে ছবিগুলো আপনাদের সামনে এসেছে, যে আমি যিনি ডিআইজি গেছিলেন মিদনাপুর রেঞ্জের সিআরপিএফ এর অপারেশন ডিআইজি, তাকেও আমি ফোন করেছিলাম, আপনি অনুরোধ করছেন কেন? তো তৃণমূলের লোকদেরকে পুলিশ করে অনুরোধ করে সরাতে চায়, বলছে আমাদের ম্যান পাওয়ার কম ছিল, ক্যাজুয়ালিটি হয়ে যেত। শীতলকুচির ঘটনার পরে যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে মমতা ব্যানার্জির পুলিশ হ্যারাসমেন্ট করেছে, তাতে কোথাও না কোথাও তাদের ওই আত্মবিশ্বাসের অভাব বলছেন। ফার্স্ট হ্যান্ড অ্যাকশন, না আত্মবিশ্বাস আছে বলে ভোট হয়েছে। 5-6% যে পোল কম হয়েছে, এটা দিগিং আটকেছে বলে। কিন্তু আমি এখনো বলছি হিরণ বলছে পারচেজড, মানে কেন্দ্রীয় বাহিনী পারচেজড, জগন্নাথ সরকার সিবিআই তদন্তের দাবি না করছে। না, ওটা বিচ্ছিন্ন ঘটনা, কোনো ম্যানের ক্ষেত্রে ঘটতে পারে যিনি নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ওভারঅল বুথের মধ্যে ছাপ্পা রিগিং করতে পারেনি ডিউ টু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস এবং ওয়েবকাস্টিং ক্যামেরার জন্য। শুভেন্দুদা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ধরুন বুথের মধ্যে বুথের স্যান্টিটিটা বজায় রাখলো কেন্দ্রীয় বাহিনী। আপনি জানেন পশ্চিমবঙ্গে ভোট হয় আগের দিন, মানে ফিয়ার ফ্যাক্টর কোথা থেকে শুরু হয়, আগের দিন বোমাবাজি, গ্রামকে গ্রাম আটকে দেয়া, এ বাম আমল থেকে বিচ্ছিন্নভাবে একাধিক আছে, এবং রাতে হুমকি দেয়া, বাড়ি ধরে ধরে বিরোধী যারা ভোটার তাদের আটকে দেয়া, এটার ওপর যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কি ফেয়ার ইলেকশন আমরা কোনোদিন পেতে পারবো? না, এটা তো ইসিআই যে ভূমিকা নেওয়া উচিত, ইসিআই ভূমিকা সেভাবে নেয়নি। তারা গোটা ভারতবর্ষের নিরিখে এসওপি তৈরি করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসওপিটা আলাদা হওয়া উচিত। এই কারণে যেখানে হাজার কোম্পানি, না না, 2021 সালের পরে হ্যাঁ পোস্ট 15টা স্টেটে ভোট হয়েছে। আপনি আমাকে বলুন তো কোন স্টেটে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে? ইউপির লড়াই তো মারাত্মক ছিল, অখিলেশ যাদবরা ভার্সেস যোগী আদিত্যনাথজি, যেভাবে ওদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এবং কিন্তু আপনি কাউন্টিং এর পরে নো অ্যালিগেশন বোথ সাইড। বা আপনি রিসেন্ট দেখলেন 3টে স্টেটে সরকার চেঞ্জ হয়েছে, বিআরএস চেঞ্জ হয়ে কংগ্রেস এসছে, রাজস্থান আর ছত্তিশগড়ে বিজেপি। এবারই গত 6 ফেজে আপনি গোটা দেশে দেখুন, অন্ধ্রে 2-1টা ঘটনা ছাড়া কোথাও না না না, আপনি কোন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 820 কোম্পানি ফোর্স হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে দিতে হয়? কোন রাজ্যে? ন্যাচারালি আপনার যে ইসিআই যে এসওপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা হওয়া উচিত, এবং এখানে জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভার যাদের পাঠিয়েছে তারা যে কোনো কারণেই হোক তাদের ভূমিকা পালন করছেন না। এবং আমরা অনেক টুকরো টুকরো কথা শুনছি, যেরকম পুলিশ অবজারভারের নামে, আমি প্রমাণ দিতে পারবো না, সরি টু সে, যে উনি অনুজ শর্মার সঙ্গে ব্যাচমেট, সেটিং ফিটিং এসব হয়েছে। তা এদের দুজনের যে, আমি অনিল শর্মাজিকে নিজে ফোন করে বলেছি, আচ্ছা এইবারে ভোট, আচ্ছা আমি বলেছি ওনাকে ফোন করে, হোয়াটসঅ্যাপ কল করে, যে আপনার কাছ থেকে এটা আশা করেন। এখন আপনি অনেক ভোট করিয়েছেন, পাঞ্জাবের খুব সিনিয়র অফিসার, আপনি বিয়ন সিং এর সঙ্গে কাজ করেছেন, এখানে যে আপনার টেররিস্টদের পাঞ্জাবে যারা ছিল ভিন্দ্রানওয়ালা, এখানে হেলিকপ্টার এনে ডাইরেক্ট একদম শুট অ্যাট সাইট করেছেন, ওনার খুব ব্যাকগ্রাউন্ড ভালো। আমরা সামহাও আপনার কাছ থেকে যেটা আশা করেছিলাম, আমি ফার্স্ট ডে মিটিং করেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিশির বাজোরিয়াকে নিয়ে, আমি শুধু বলেছিলাম ফেভার নিতে আসিনি। আপনি 2001-এর ভোট পোস্ট পোল ভায়োলেন্স এবং পঞ্চায়েত ভোটের যে হরিবুল আপনার আছে, আর ন্যাশনাল, আমি ওনাকে একটা গিফট করেছিলাম। গিফট হচ্ছে জাস্টিস, অ্যাক্টিং চিফ জাস্টিস মিস্টার বিন্দালের নেতৃত্বে যে 5 মেন জাজেস হয়েছিল,
তারা এনএইচআরসিকে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ভায়োলেন্সের উপর একটা রিপোর্ট দিতে বলেছিল, এবং এনএইচআরসি একটা রিপোর্ট দিয়েছিল। তার প্রথম লাইনটা ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। ওইটা আমি গিফট করেছি প্রথম দিন ওনাকে। এনএইচআরসির রিপোর্ট, এনএইচআরসি টিম ফ্রেমড বাই দি 5 men জাজেস আন্ডার দ্য লিডারশিপ অফ দি দেন অ্যাক্টিং চিফ জাস্টিস। আমি বলেছি আপনি কাইন্ডলি আপনার অবসর সময় এটা পড়বেন। গুন্ডাদের নামও বলা আছে, 19 জন গুন্ডার নাম, কিন্তু ওনার কাছ থেকে আমি সেটা পাইনি। এটা একটা মারাত্মক জিনিস। এবং আমি আবারও বলি, যেটুকু আপনার ইলেকশন হয়েছে 90% ত্রুটিমুক্ত ভোট হয়েছে, এর ক্রেডিট গোজ টু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এবং ওয়েবকাস্টিং ক্যামেরা। এরা এত কৌশল অবলম্বন করে। ভোটের দিন সকালবেলা আমি নিজে আমার সোর্স দিয়ে চেক করছিলাম কতগুলো ক্যামেরা অন আছে না অফ আছে। 474টা সকাল 8টার সময় অফ ছিল। আমরা কমপ্লেন করার পরে, মিস্টার শিশির বাজোরিয়া কমপ্লেন করার পরে অন বিহাফ অফ বিজেপি, সেটা বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে 200 মতো ফাইনালি ছিল না। এবং যে এলাকায় রিক এবং ছাপ্পা করতে চায় সেখানে লোডশেডিং পর্যন্ত করিয়ে দিয়েছে কোথাও কোথাও। এটা তো আপনার ক্ষেত্রে তৃণমূল বলে লোডশেডিং নেতা ইত্যাদি ইত্যাদি। না, ও তো প্রমাণ করতে পারেনি। মমতা ব্যানার্জি কেন 3 বছর এই মামলাটা হাইকোর্টে তুলছেন না? এবং মমতা ব্যানার্জি যে রিট করেছেন ওনার লয়ার সঞ্জয় বসুকে দিয়ে, আমি রিটের কপিটা আপনাকে পাঠিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। সবটা কানে শোনা, হিয়ার্স, নো ডকুমেন্টারি এভিডেন্স। জুডিশিয়ারি ডকুমেন্টারি এভিডেন্সের উপরে অ্যাকশন নেয়। ল পয়েন্টে হ্যাঁ, উনি তো হিয়ার্সে সব কানে শোনা লিখে গেছেন। ও রিটের কপি আছে, আমার লয়ার আছেন সিনিয়র জয়দীপ কর, আমরা উত্তর দিয়ে দিয়েছি। উত্তর দেওয়ার পরে ম্যাটার ক্লোজ হয়ে গেছে। এইখানে সন্ত্রাস নিয়ে একটা কথা বলি। বিজেপি যদি কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, তাহলে কোনো তৃণমূল কর্মীকে, কোনো সমর্থককে বা তাদের পরিবারকে ঘরছাড়া হতে হবে না। ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে, আমি দুটো জিনিস আপনাকে অ্যাসিওর করতে পারি। বেশ, যদিও বিজেপির ফাইনাল অথরিটি আমি নই, ন্যাশনাল পার্টি, কিন্তু অ্যাজ এ অপোজিশন লিডার বিজেপি খুব গুরুদায়িত্ব আমাকে দিয়েছে। আই এম পারফর্মিং দিস ডিউটি ভেরি সিনসিয়ারলি। এবং 2,28,00,000 লোককে রিপ্রেজেন্ট করছি আমি অ্যাজ এ এলওপি। তা আমি আপনাকে দুটো জিনিস কমিট করতে পারি। একটা হচ্ছে বিজেপি যে এনডিএ বিজেপি যে 17-18টা স্টেটে রুল করছে, সেই ফর্মুলার বাইরে পশ্চিমবঙ্গ যাবে না। সেখানেও যদি বিরোধীদের অফিস আক্রান্ত না হয়ে থাকে, ত্রিপুরায় হয়েছে, বিরোধীদের অভিযোগ না থাকে, একটা জায়গায় পঞ্চায়েত স্তরে উত্তরপ্রদেশে হয়েছে, না থাকে, মোরললেস আপনি বিচ্ছিন্ন ঘটনায় ত্রিপুরায় সিপিএম যা করেছিল তার এখন কিছু হয় না। দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার ওন ক্যান, বুদ্ধবুর ভাষায়, আমার নয়। তা আমি আপনাকে বলি যে মোরললেস বড় বড় স্টেটগুলোতে যে ভোট হয়ে গেছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, ইউপি, এসব যা রিসেন্টলি যা হয়েছে, গুজরাট, আপনি বিজেপি একটা ন্যাশনাল পার্টি, তার ফর্মুলাতেই সে চলবে। আর দ্বিতীয় হচ্ছে যে গুন্ডা বা বিভিন্ন যে লাস্ট ঘটনা ঘটে গেছে, সবটাই আইনের মধ্য দিয়ে প্রভিশন রয়েছে যে তাদেরকে ব্যবস্থা নেওয়া। কখনো রাজনৈতিক দল ঝান্ডা নিয়ে, ডান্ডা নিয়ে, বোমা নিয়ে, বন্দুক নিয়ে, মোটরসাইকেল বাহিনী নিয়ে দল বেঁধে গিয়ে হুলিগানিজম বিজেপি এলে করতে পারবে না কেউ, বিজেপির পলিসির বাইরে। কিন্তু যারা মানরেগার টাকা চুরি করেছে, শৌচালয়ের টাকা চুরি করেছে, আবাসে নিজের গোয়াল ঘর দেখিয়ে 3টে বাড়ি নিয়ে নিয়েছে, যেটা মোদিজি আজকে বলেছেন অশোকনগরে, যে পেটে ঢুকেছে এগুলো, ওই পেট থেকে বের করে যাদের কাছ থেকে কাটিয়ে নেওয়া হয়েছে তাদের হাতে দেবো। যেমন রোজ ভ্যালি, সারদা, আপনার যত পঞ্জি কালেকশনের চিট হয়েছে সব অকশন করে বিক্রি করে সাফারারদেরকে দেওয়া। আইনের মধ্যে হবে, আইনের মধ্য থেকে হবে। সাথে সাথে আপনার মাধ্যমে আমি কমিটমেন্ট করছি ওয়েস্ট বেঙ্গল পিপলকে, যত মিথ্যা মামলা হয়েছে টিএমসির আমলে আমরা কমিশন বসাবো। যত ফলস এফআইআর এস্টাবলিশ যদি হয়ে যায় থ্রু কমিশন, ইনভেস্টিগেটিং অফিসার আইও যদি চাকরিতে থাকেন বরখাস্ত হবে, চাকরিতে যদি চলে যান তার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো, বলে দিলাম। আর বাংলাদেশে আপনার মুক্তিযোদ্ধার লোকেদেরকে বাংলাদেশ সরকার এখনো ভাতা দেয়। সিপিএম 77-এ এসে খাদ্য আন্দোলনে যারা যুক্ত ছিল তাদেরকে ভাতা দিতেন জ্যোতিবাবু।
আমাদের এখানে ফলস মামলায় যারা ইমপ্লিকেট হয়েছেন ডিউরিং দ্য টিএমসি রিজিম, সব বিজেপি কর্মীদেরকে আমরা সংগ্রামী ভাতা দেব। ইটস আওয়ার কমিটমেন্ট। এটা কি ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীর commitment না, এটা হিসেবে? বিজেপির পলিসি। এভাবে বিজেপি তো করে না। আমি বিজেপির কিন্তু এই যে আপনি বলুন, এই যে বেঙ্গল অমিত শাহ পলিসিতে বলছেন যে আমার এবং শুভেন্দু ডক্টর অধিকারীকে সুকান্ত আমি মজুমদারের- আরো বড় নেতা করব, এই আরো বড় নেতা মানে কি মুখ্যমন্ত্রী করব, ক্ষমতা এলে না, মুখ্যমন্ত্রী উনি করব? কি বলেছেন, মঞ্চের ওপর থেকে হি অমিত ইজ শাহ মাই বলেছেন গার্ডিয়ান, হি ইজ মাই যে আরো বড় নেতা করব না, শুভেন্দুকে। উনি তো ফিল করেছেন। আমি তো ওনাকে রিপোর্ট করি, 45টা মামলা করেছে, 7বার সুপ্রিম কোর্টে গেছে আমার খারিজ করার জন্য, হাইকোর্টে গেছে। জাজেরা, সিনিয়র জাজেরা বলেছে আপনার সব শুভেন্দু অধিকারীর এগেনস্টে মামলা হয়েছে 2 মের পরে 2021। উনি আগে খুব হোয়াইট ছিলেন, ক্লিন ছিলেন, ট্রান্সপারেন্ট ছিলেন। আর মমতা ব্যানার্জিকে ডিফিট করার পরে নন্দীগ্রামে উনি একদম ব্ল্যাক হয়ে গেছেন, করাপ্টেড হয়ে গেছেন। উনি এত খারাপ লোক। সব মামলা লস্ট বাই দি স্টেট পুলিশ আফটার 2 মে 2021। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মঞ্চের ওপর থেকে বলছেন যে তৃণমূল আগে চুরি জানতো না, সব চুরি আপনার কাছ থেকে শিখেছে। নামটা বলতে বলুন না, নামটা বলতে বলুন। আমি আপনাকে বলছি 14-র আগে তৃণমূল কংগ্রেসও চুরি করতো না। আমি তো কংগ্রেস আচ্ছা, পরিবারের ছেলে। হ্যাঁ, আমি সিপিএমকেও দেখেছি খুব কাছ হ্যাঁ, থেকে। হ্যাঁ, সিপিএম এর অনেক নেতা, বামপন্থী নেতাদের আমাদের বাড়ির অনুষ্ঠানে আসতো। ওই যে বললেন না সামাজিক যে সুধীর গিরি আমার বাড়ির অনুষ্ঠানে পুজোতে আসতেন, কাঁথির এমপি ছিলেন। সন্তোষ ব্যানার্জি অসুস্থ হয়েছে মাঝরাতে 2টোর সময়, আমি ওখান থেকে তুলে নিয়ে কলকাতার বেসরকারি নার্সিংহোমে নিয়ে এসে ভর্তি করিয়েছি। এইসব সিস্টেম ছিল। যেমন আমার বাড়িতে সেদিন কোলাঘাটের রেন্টাল বাড়িতে পুলিশ গেল, এটা মমতা ব্যানার্জি বলেই সম্ভব। আপনাকে বলি, আমি ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার ছিল, আমি কলেজের ছাত্র নেতা, কাঁথি কলেজের। আমি বিক্ষোভ দেখিয়ে দিয়েছিলাম, ধাক্কাধাক্কি হয়েছিল, ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়ে দিয়েছিলাম। ইন্দ্রজিৎ গুপ্ত তখন ছাত্র পরিষদ করেন হ্যাঁ, আপনি, হ্যাঁ। তা মাঝরাতে আমার বাড়িতে রেড করেছিলেন। জগমোহন সাহেবকে জিজ্ঞেস করবেন, যিনি এখন ফায়ার ব্রিগেডে আছেন। তিনি যখন অ্যাডিশনাল এসপি খড়গপুর ছিলেন, আমার বাড়িতে রেড হয়েছিল, আমি বাড়িতেই ছিলাম। আমার মা খুব সাহসী ছিলেন, তা আছেন এখনো যদি শিখ। মা গেট খুলে বলে প্রথম আমার হাতে মারতে হবে, 500 পুলিশ গেছিল, আমাকে প্রথম ডান্ডা দিতে হবে, তারপরে গেটটা ছাড়বো। পুলিশ রাতে 2টোর সময় আধ ঘন্টা ধরে চেজ করে ব্যাক করে, বাড়িতেই ছিলাম। পরের দিন তখন তো এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, অনেক আগের কথা বলছি। আর আপনার আনন্দবাজার পত্রিকায় ছিল সাউন্ড, কুমারেশ ঘোষ ছিলেন আমাদের রিপোর্টার জেলার প্রতিনিধি, একদম। তাকে অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিআইএম এর সেক্রেটারি সুকুমার সেনগুপ্ত প্রেস কনফারেন্স করে বলেছেন যে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীদের পলিটিক্যাল ফ্যামিলি। বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল, এরা লুকিয়ে যাওয়ার লোক নয়। পুলিশের এইভাবে মাঝরাত্রে যাওয়া ঠিক হয়নি। সুকুমার সেনগুপ্ত সিপিআইএম এর অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামী। এই কালচার ছিল একদম আর রাজনৈতিক। ইনি 18 তারিখে এসপি সৌম্যদীপকে বলল, আমার তো সব খবর থাকে মমতা ব্যানার্জি, ডে টু ডে, ইঞ্চ বাই ইঞ্চ। উনি এসপি পূর্ব মেদিনীপুরকে মমতা ব্যানার্জি নিজে ফেস টাইমে বলেছেন টেক অ্যাকশন এগেনস্ট শুভেন্দু। উনি এসপি 18 তারিখ থেকে প্ল্যানিং করছেন কি করে করা যায়। আলটিমেটলি 20 তারিখ করেছেন এবং খালি হাতে ফিরেছেন। আমার বেডরুম পর্যন্ত, ওই রেন্টাল ওখানে আমার একটা বেডরুমও আছে, বেডরুম, ওয়াশরুম, প্যান্টি রুম, মানে চিকেন রুম, কিচেন রুম সবই দেখেছে সমস্ত করে। এবং ও সৌম্যদীপ বলে যে ভাইপোর পাপোস একটা এসপি, আপনার নিখিল আগরওয়াল অ্যাডিশনাল এসপিকে দায়িত্ব দিয়েছে। নিখিল আগরওয়াল বলেছে এসপিকে যে স্যার উনি এত মানে সিনিয়র পলিটিশিয়ান, উনি কি ভোটের সময় টাকা পয়সা রাখবেন বাড়িতে? আমার তো মনে হয় রাখবেন না, খালি হাতে ফিরতে হবে। না, করতে হবে ম্যাডামের অর্ডার। আমি একবার ট্রু ফ্যাক্ট আপনাকে বলে দিলাম, 18 তারিখ 20 তারিখ সবটা বলে দিলাম। মমতা ব্যানার্জি কাকে বলেছে ফেস টাইমে ফোন করে সব। মমতা ব্যানার্জি যা যাকে বলেন সবটা আমি জানতে পারি, ওদের লোকরা আমাকে খবর দিয়ে দেয়। উনি গৌতম সান্যালকে দিয়ে, আইপ্যাককে দিয়ে কোন বুথে কি করতে হবে, কার কোথায় কি করতে হবে, যা প্ল্যানিং করছেন পুরোটা। আপনি বলছেন যে আপনার লোকেরা একদম চতুর্দিকে আছে, সব ডিটেইলস প্ল্যানিং মমতা ব্যানার্জির লোকরা আমাকে খবর দেয়, ওরা ওকে সরাতে চায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে ওনার কাছে সব খবর আছে। 31শে মে আর 1 জুন আইটি রেড করতে বলা হয়েছে 5 জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইটির লোকজন খবর পেতেই পারেন। হ্যাঁ, এরকম কোনো খবর আছে আপনার কাছে? না, ওনাদের যে লোকজন আছে কলকাতায়, আইপিএস অফিসাররা, এরা তো ব্যাচমেটের মাধ্যমে খবরাখবর দেয়। এর আগে ইডি যিনি ছিলেন যোগেশ গুপ্তা, তিনি তো এদের সঙ্গে মিটিং করতেন, জ্ঞানবন্ত সিং এর সঙ্গে।
এগুলো তো আমরা জানি বলে এখান থেকে অনেক অফিসারকে সরাই দিল, এগুলো জানি। তো কেউ কেউ বলে থাকতে পারে, তার জন্য তো আর আইটি রেটও থেমে থাকবে না, আর অ্যাকশনও থেমে থাকবে না। মানে হওয়ার এই chance জন্য আছে, এই যার নাম বলছেন ওর নাম আমি মুখে আনবো না, একে ইনি নন্দীগ্রামে গিয়ে বলেছে যে পুলিশ বাড়িতে গেছে, ভয় পেয়ে গেছে বিরোধী দলনেতা। আরে আমি ভয় পাইনি, আপনি ভয় পেয়েছেন বলে সুপ্রিম কোর্টে গিয়ে আপনি প্রোটেকশন নিয়েছেন যে আমাকে যেন ভোটের সময় আমি প্রার্থী হব, ক্যাম্পেইন করব, আমাকে টাচ না করে কেউ, আমাকে যেন কেউ না টাচ করে। এবং আপনি প্রোটেকশনে আছেন আপ টু 10th জুন। আপনি ভয় পেয়েছেন বলে কোর্টে গেছেন, এবং আপনি যে কটা ইন্টারোগেশনে গেছেন ইডির কাছে বা সিবিআইয়ের কাছে, বাধ্য হয়ে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আপনি সব চেষ্টা করে করে যখন ফেল করেন তখন বাধ্য হন যেতে। আর আপনি যে বাজার মাতাচ্ছেন এসব বলে ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে, লাইক আপনার মানে বলিউডের স্টারদের মতো আপনি যে ঘুরে বেড়াচ্ছেন, ল্যাভিশ লাইফ লিভ করছেন, এটা তো আপনি ডিউ টু দি প্রোটেকশন ফ্রম সুপ্রিম কোর্ট, আপনার লিবার্টি। না, এটা আপনার সম্পর্কে উনি বলেন, সেটা হচ্ছে কর্ণের কবচ কুন্তলের মতো আপনাকে হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে। এবং দেখবেন সরকারের যারা আইনজীবী তারা কোর্টে যান, যে বারবার প্রতি সপ্তাহে এরকম একটা দুটো মামলা হয় যে কেন শুভেন্দু অধিকারীকে এরকম রক্ষা কবচ দেওয়া হবে। শুভেন্দু অধিকারী কি আইনের ঊর্ধ্বে? শুভেন্দু অধিকারীর হাত পা ধরেছিল 1 ডিসেম্বর 2020, মানে উত্তর কলকাতার ওই বাড়িতে কি হয়েছে বলুন না। আপনি তো গত 20 তারিখ আমি জিজ্ঞেস করেছিলাম, আপনাকে বলে গেছি মনে হয় না, ডিটেলসে বলেননি, আপনি বলেছেন তখনও বলেননি। শুভেন্দুবাবু, আপনি প্রত্যেক সভায় তোলাবাজ ভাইপো বলেন, অথচ দল ছাড়ার আগে একান্তে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে। আমি আলোচনার দরজাটা খুলে রেখেছিলাম। আমি সেদিন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজন সিনিয়র এমপির সঙ্গে আমার বসার কথা ছিল। শেষ মুহূর্তে ওনারা দুজন এসে পৌঁছান, যে দুটো নাম আপনি বলছেন। আমি সৌজন্যর খাতিরে ওখানে বসেছি, কথাবার্তা বলেছি, আমার গ্রিভেন্সেস আমি জানিয়েছি। আমি সৌগতবাবুর মতো ওই মিটিংয়ের আলোচনা বাইরে বলিনি, আজও বলবো না। আমাকে সৌগত রায় অনেকদিন ধরেই কথাবার্তা বলছি যে মমতার সঙ্গে, মমতা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আপনার সঙ্গে মিটাতে চাই, কি আপনার ক্ষোভ আছে। প্রশান্ত কিশোর আমার বাড়ি গিয়েছিল, আমি দেখা করেছি, আমার বাবার সঙ্গে মিট করে হসপিটালিটি করেছে আমার বাড়ির লোক, চা করতে হয়, ভদ্রলোকের বাড়িতে যাওয়া হয়, কিন্তু আমি মিট করিনি। প্রশান্ত কিশোর আমার সঙ্গে কথা বলেছিল, তারপরে ফাইনালি ওখানে বসা হয়েছিল। বসার পরে আমি যে প্রশ্নগুলো করেছিলাম উত্তর দিতে পারিনি, সে প্রশ্নগুলো এখানে আর ডিটেলসে আমি বলবো না। কিন্তু ওখানে সৌগত রায়ের লাউড ফোনে মমতা ব্যানার্জি ছিলেন, তিনি বারবার বলছেন তোমাকে বিজেপি যাদের যাদের নিয়েছে, এই উত্তর ত্রিপুরার এই ছেলেটির নাম বলুন, যিনি কংগ্রেসে ব্যাক করে গেছেন, সুদীপ রায় বর্মা, হ্যাঁ, ওর উদাহরণ দিয়েছে। রিসেন্টলি তখন ওর মন্ত্রিত্ব গেছে বা ও পদত্যাগ করেছে বিপ্লব দেবের সঙ্গে ডিফারেন্সের জন্য। তা বলছে যে তোমার পরিণতি তাই হবে, এই হবে, বিজেপি এখন তোমাকে ইউজ করছে, আর তুমি ভুল করছো, তোমার ফিউচার নষ্ট হয়ে যাবে, এসব করা যাবে না, এসব বলেছেন লাউডে। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় আর ভাইপো আর আপনার পিকে, ভাইপো টিস্যু পেপারে একটা রসগোল্লা আমার মুখে ঢুকিয়েছে, আর সব করে টোরে সবই করেছে। কারণ আমি মিটিংটা এন্ড করার জন্য বলেছি, ঠিক আছে আমি দেখছি, ভাবছি, আচ্ছা ঠিক আছে এন্ড করার জন্য। সেদিন তো কার্যত আমি যাতে না পার্টি ছাড়ি তার জন্য সব রকমের চেষ্টা করেছে এরা চারজন মিলে, এবং লাউড ফোনে মমতা ব্যানার্জি। আমার মমতা ব্যানার্জি জিজ্ঞেস করেছিলেন যে শুভেন্দু এরকম বেসুরো বলছে, কি করা উচিত। আমি বললাম ওর সাথে কথা বলা উচিত। তখন উনি বললেন যে আপনি কথা বলুন না কেন। তো আমি 2 দফায় ওর সাথে কথা বলেছিলাম। অভিষেক আমায় বলেছিল যে ও একবার মুখোমুখি শুভেন্দুর সাথে কথা বলতে চায়। তা আমি সেটারও ব্যবস্থা করেছিলাম। অভিষেক, প্রশান্ত কিশোর, সুদীপ সবাই ছিল। ভালো কথা হলো। অভিষেক পরিষ্কার জিজ্ঞেস করলো আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কিনা। বললো না, বরং তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছো। তা তারপর তো পরের দিন ও সেই হোয়াটসঅ্যাপ পাঠালো 1 ডিসেম্বর 2020। আর ওরাই এসব কথাবার্তা প্রত্যেক সভাতে বলে বেড়াচ্ছে। আমি তো এখনো পার্সোনাল লেভেলে নামিনি। চল শুরু করি। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে
প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। নদিয়া জেলার একমাত্র NABH স্বীকৃত হাসপাতালে অত্যাধুনিক AI প্রযুক্তির ক্যাথল্যাব সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় অত্যাধুনিক AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন NABL অ্যাক্রেডিটেড মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। Mismo pellizco. Same pinch. Redmi Note 13 series, loved by 1.5 crore globally. Where's yours? হ্যাঁ সত্যি কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। Admission open in various courses in IEM Salt Lake, Newtown and Jaipur. Setting new standards of safety, India's safest family car with 5-star GNCAP rating now comes with 6 airbags as standard across all variants. Skoda Kushaq. Drive better, live better. Skoda. শুদ্ধ যেমন দেশের মাটির অঙ্গীকার, আমাদের ঘরে তেমনি শুদ্ধ শালিমার। শুদ্ধ নারকেল তেল, শালিমার। ভোলু, ভাত রাঁধিস না, তোর দিদার জন্মদিনের জন্য আমি ওনার পছন্দের বিরিয়ানি বানিয়েছি। দাদা ভাত রাঁধিস না, দিদার জন্মদিনের জন্য। কাকু, বলো তো বড় দিদার জন্মদিনের জন্য আমি কি বানিয়েছি? ওনার পছন্দের বিরিয়ানি। বিগত 75 বছর ধরে ঘরে ঘরে ভালোবাসা প্রেস্টিজেই তো তৈরি হচ্ছে। পরিবারের প্রতি ভালোবাসা যার, প্রেস্টিজকে সে করে কি অস্বীকার? আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30। আবার খবরে নিবেদনে সোনালী কচ্চিঘনি মাস্টার্ড অয়েল, হৃদয় যেতে হৃদয়ের খেয়ালও রাখে। আমি এবং আমার পরিবার মমতা ব্যানার্জিকে কি কিভাবে সাহায্য করেছে 2001 থেকে 2011। আমি যদি বলতে শুরু করি ওনার তো সমস্যা হয়ে যাবে। ওনাকে তো নেতাজি ইন্ডোর নজরুল মঞ্চ কেউ দিত না সিপিএম। উনি তো 3 থেকে 10 পর্যন্ত সবগুলো সম্মেলন করেছেন শিশিরবাবুর আনুকূল্যে আর আমার ব্যবস্থাপনায়, কখনো দীঘাতে, কখনো কাঁথিতে, কখনো তমলুকে। মানে আর্থিক আনুকূল্যে না না, ব্যবস্থাপনা সব, মানে আলপিন থেকে এলিফ্যান্ট। আরে এখানে হলই দিত না সিপিএম। কিন্তু উনি 17 বছর পর বলছেন যে শিশিরবাবু আর আপনি তা বামপন্থীদের সঙ্গে বোঝাপড়া করে গণহত্যা ঘটিয়েছেন। নন্দীগ্রামে 14 জন মানুষের মৃত্যুর দায় আপনার এবং শিশিরবাবুর উপর বলছেন ওনার কথা পাবলিকলি। ওনার ও তো উন্মাদের মতো বলছে, সরি টু সে, কিন্তু আমি আপনাকে বলছি এর উত্তর 21 সালে দিয়ে দিয়েছে। উনি এইসব ভাঙা রেকর্ডগুলো বাজিয়েছিলেন। দেখুন আমাদের দেশের ডেমোক্রেসিতে কোথাও লেখা নেই সংবিধানে ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি, লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল। আপনার এখানে আমি যাই অভিযোগ করি না কেন পারসেপশন জেনারেট করতে পারি, কিন্তু তার কোনো লোকাল স্ট্যান্ডই নেই। একদম আমি জনসভা মিছিল মিটিং যাই করি না কেন ফাইনালি হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দি ডে পিপল ম্যান্ডেট। উনি এই কথাগুলো নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে বলেছেন। উনি কম খাটেননি ওখানে, ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে যা যা করার হুইল চেয়ার নিয়ে নন্দীগ্রামে কোনো এলাকা বাকি রাখেননি, উনি করে গেছেন। ভোটের দিনও উনি মাথায় ওই কাপড় জড়িয়ে বয়ালে বসেছিলেন বুথে। সব করার পরেও 65,000 মুসলিম ভোটের প্রায় পুরোটা, মীনাক্ষী 1000 খানিক নিয়েছে, আমি 400, বাকি 63,000 মুসলিম ভোট নেওয়ার পরেও উনি 1956 ভোটে আমার কাছে হেরেছেন।
তাই নন্দীগ্রামের শহীদ পরিবার, নন্দীগ্রামের পাবলিক, আমাদের দেশের ডেমোক্রেসিতে 51 মানে 100, 49 মানে 0। ওইখানে উত্তর হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। আমি নতুন করে ওনার এই ভাঙা রেকর্ডের, ভাঙা ক্যাসেটের আর উত্তর দিতে রাজি নই। কিন্তু আপনি একটা নতুন কথা আজকে বললেন, 2014 সালের আগে তৃণমূল কংগ্রেসের চুরি ছিল না, বিরাট সার্টিফিকেট না, এই প্রতিষ্ঠানগত চুরি ছিল না। আমি আপনাকে বলছি, আমি এই অবমূল্যায়নটা হলো কি করে? আপনার কি বিশ্লেষণ? এই যে আপনাকে বলি, ভোট এবং কর্মসূচিতে লোক টাকা নিত। ধরুন এই যে ম্যাথু গেছিল 14 সালে, 14 সালে ম্যাথু যে নিয়ে গেছিল, আমি বলছি হ্যাঁ, সে গেছিল কেন? সে ভোটের চাঁদা দিতে। ইকবাল আহমেদ, সুলতান আহমেদ অর্গানাইজার, সবাইকে ভোটের টাকা দেওয়ার জন্য ঘুরে বেরিয়েছে। সবার বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে যারা ভোটে ক্যান্ডিডেট হয়েছে দেখবেন অধিকাংশ তাদেরকেই ট্যাপ করেছিল, তাদের ভোটের বাড়িতে টাকা দিতে। আমি 14 সালের আগে পলিটিক্যাল একজন ফাংশনারিজ হয়ে আমি সিপিএমকে দেখেছি, কংগ্রেসকে দেখেছি, তৃণমূলকেও কিছুদিন দেখেছি। আমি আপনার বিজেপি ছোট ছিল, মানে ছোট মানে সাংগঠনিক শক্তি বা ব্যাপ্তিতে, তাদেরও দেখেছি। সেখানে কর্মসূচি ওরিয়েন্টেড ব্রিগেড হবে, সিপিএম টাকা নিত, এই বাস দিন এই দিন। আমরা 21শে জুলাইয়ের জন্য বাস চাইতাম, যে 5টা বাস দিতে হবে। বাস হয়ে গেল, এবার আরেকজনের কাছে বললাম যে 250 জনের টিফিন প্যাকেট দিতে হবে, রুটি তরকারি একটা মিষ্টি দিতে হবে, 250 প্যাকেট তুমি করে দাও। এই ছিল কালচার। পার্টি ভোটের জন্য বুথে খরচ দিত 1000, 2000, 500 টাকা, তাতে বুথ খরচ হতো না। আমরা দেখেছি কর্মীরা গিয়ে কাউকে বলতো তোমার পুকুর থেকে জাল টেনে 5 কেজি মাছ দিতে হবে, কারো বাড়িতে গিয়ে বলতো 40 কেজি চাল দিতে হবে। আর পার্টি যে টাকা দিত তাতে ভুসিমাল ডাল কিনে কর্মীরা সকাল থেকে কাজ করতো, দুপুরবেলা 2টোর পরে, তখন তো ভোট আপনার 3টে 4টে অবধি ছিল, 6টা অবধি ছিল না, ওই খাওয়া দাওয়া একসঙ্গে করে যে যার ঘর চলে যেত। এই কালচার পশ্চিমবঙ্গে ছিল। সিপিএম লোকাল কমিটি, জোনাল কমিটি সম্মেলন, বাড়ি বাড়ি গিয়ে রুটি তরকারি নিয়ে যেত। সিপিএম বিরাট করে করতো। সিপিএম জোনাল কমিটি, জেলা কমিটি সম্মেলন করতো 3 দিন 4 দিন ধরে, উৎসবের মতো। একদিন গলদা চিংড়ি, আরেকদিন ইলিশ মাছ, আরেকদিন 2014 থেকে পাল্টালো কি? ভাইপো বিনয় মিশ্র, লাল চুল কানে দুল, তার নাম যুবা দিল। পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, একদম only one point agenda, to earn money, to collect money. নিষ্ঠুর, ক্রুয়েল। যদি টার্গেট করে আপনাকে পুলিশ দিয়ে, গাঁজা, কত ছেলে সর্বনাশ করেছে, এখনো জেলে আছে। কিন্তু আপনি আমায় বলুন, বিনয় মিশ্র দেশ থেকে পালিয়ে চলে গেল, একটা দ্বীপে গেল, সেখান থেকে তাকে ফেরত আনা যাচ্ছে না, নাগরিকত্ব নিয়ে নিল, এটা তো কেন্দ্র সরকারেরও ভূমিকা আছে। কেন এরকম? যে দেশে গেছে ভানুয়াতুতে তাদের এনআরআইদের জন্য কি আইন আছে আমার ডিটেলস জানা নেই, কিন্তু গেল কি করে? পশ্চিমবঙ্গ পুলিশ পার করে দিয়েছে, নেপাল হয়ে পুলিশ পার করে দিয়েছে, নেপাল হয়ে কাঠমান্ডু থেকে দুবাই গেছে, দুবাই থেকে বেরিয়ে চলে গেছে। সেটাও তো বিএসএফ এর দায়। বিএসএফ আটকালো না, 72 জায়গায় তো ফেন্সিং নেই, বিএসএফ নেই তো। আপনি গোসাবা নিয়ে গেলে কি করবেন? পশ্চিমবঙ্গ পুলিশ পারে না। এমন কিছু গ্রাম রাস্তা আছে, যখন বিমল গুরুংকে তাড়া করতো, বিমল গুরুং তো সিকিমে চলে যেত, নেপালে চলে যেত। আপনি দার্জিলিংয়ের পাহাড়ের উপরে এমন জায়গা আছে, এপার ওপার করতে কতক্ষণ? আপনি যদি পুলিশ তার গাড়ি করে নিয়ে যায়, আপনি কি করবেন? সব তো পুলিশ করছে। এবারের নির্বাচনেও লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের এই রাজ্যে। হ্যাঁ, একদম আইপ্যাক এবং পুলিশ, তৃণমূল বলে কিচ্ছু নেই। এই আইপ্যাকের কথা মনে পড়লো আমার শেষ প্রশ্ন, প্রশান্ত কিশোর না প্রতীক জৈন? এটা র্যাপিড ফায়ার নয়, তার কারণ প্রশান্ত কিশোর প্রথম দফা থেকে বলেছেন, 6ষ্ঠ দফায় এসে অবধি তার বক্তব্য পরিষ্কার যে পশ্চিমবঙ্গে একক বৃহত্তম দল হবে বিজেপি। আর প্রতীক জৈন এই মুহূর্তে আইপ্যাকের হয়ে দায়িত্বপ্রাপ্ত এবং আইপ্যাকের হয়ে তৃণমূলকে জেতানোর অঙ্গীকার করেছেন। আপনাকে বলি, তো আইপ্যাক বনাম আইপ্যাক। প্রশান্ত কিশোর ভিজিবল নয়, দৃশ্যমান নয়। এবারে প্রশান্ত কিশোরের সঙ্গে প্রতীক জৈন বা আইপ্যাকের লোকজনের যোগাযোগ আছে কিনা, নন অফিসিয়াল, অফিসিয়ালি তো যোগাযোগ নেই, আছে কিনা আমি বলতে পারবো না। আমার কাছে এত খবর নেই, আমি নেওয়ার চেষ্টাও করিনি, চেষ্টা করলে হয়তো পারতাম। আর প্রতীক জৈন এখানে ব্যবসা করছে, প্রতীক জৈন পুরো ব্যবসা করছে
আর রাজস্থান থেকে কন্ট্রাক্টর ধরে এনে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করছে। প্রতীক জৈন যেটা দিদিকে বলো নাম্বার ছিল 21-এর আগে, সেম নাম্বারটা মুখ্যমন্ত্রীকে বলো করেছে এবং 160 কোটি টাকার বরাত পেয়েছে 2 বছরে, 22-23, 23-24। মুখ্যমন্ত্রীকে বলছেন, আমার কাছে ডকুমেন্ট আছে। এবং প্রথম টেন্ডারে দিল্লির একটা পার্টি ফার্স্ট হয়েছিল, L1, সেই টেন্ডার বাতিল করে দেওয়া হয়, করে ওয়েবেল কর্পোরেশনের কাছ থেকে ওয়েবেল টেকনোলজিকে দিয়ে দেওয়া হয়। ওয়েবেল আপনার যে কর্পোরেশন, সেটা রাজীব কুমারের আইটি দপ্তরের অন্তর্ভুক্ত, মানে আইটি ডিপার্টমেন্ট, যেটা রাজীব কুমার প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, মাঝখানে মানে সিপি থেকে এ থেকে মানে ডিজি থেকে সরানো, এরপরে তারপরে আপনার ওটা চলে যায় গোপালিকার হোম ডিপার্টমেন্টে, তখন ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি, বিভু গোয়েল এমডি ছিলেন, যাকে রিসেন্টলি কোথাও একটা করেছে। ওই ডিপার্টমেন্টে আরএফপিটা প্রতীক জৈন বানিয়ে দেয়, ওর লোকরা পায়। আমার কাছে সব টেন্ডার ডকুমেন্ট আছে। ইটস এ ফিট কেস ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সে প্রয়োজন মতো হবে, সময় মতো নিশ্চয়ই করব। যেমন ডাক্তার এসপি দাস স্বাস্থ্য দপ্তরের কেউ নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক সুবাদে তিনি স্বাস্থ্য দপ্তর চালান। এখন তো আউট করে দিয়েছে ডাক্তার নির্মল মাঝিকে, ডাক্তার শান্তনু সেনকে। নারায়ণ স্বরূপ নিগমকে আড়ালে ডেকে জিজ্ঞেস করবেন, অসহায়। চন্দ্রিমা ভট্টাচার্যেরও কোনো রোল নেই স্বাস্থ্য দপ্তরে। এই এতগুলো আমি আপনাকে বলছি, একটা পোস্ট তৈরি করেছে ডাক্তার দাসের মেয়েকে চাকরি দেওয়ার জন্য পিজিতে। আমার কাছে সব তথ্য আছে, এই অল্প সময় তো আর ডিটেলসে বলা যাবে না। ডাক্তার দাস কেউ নয়, সরকারেরও কেউ নয়, দলেরও কেউ নয়, প্রশাসনের কেউ নয়, কিন্তু এই একটা ঘটনা তার কাছে এবার আলাদা আলাদা সিকিউরিটি দেওয়া আছে। আপনার বিরুদ্ধে আমি প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। মামলা করুন, আমি ফেস করবো। ওরা করেছে অনেক মামলা, দেবরাজ করেছে, অমিত ব্যানার্জি করেছে, আমি তো মামলা লড়ছি, অসুবিধা কি আছে? কিন্তু এইখানে আপনি আইপ্যাকের কথা যেহেতু বললেন, এটা কি কালচারাল চেঞ্জ হয়েছে? মানে আগে ধরুন একেবারে ঘাম ঝরিয়ে রাজনীতিবিদরা মাঠে ময়দানে গিয়ে ভোট মানুষের সঙ্গে মিশে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে জনপ্রিয়তা বাড়াতেন, ভোট চাইতেন। এখন এই পেশাদার সংস্থাগুলো যারা অঙ্ক করে বুদ্ধি করে হিসেব দেয়, আমি বলছি এটাও তো একটা সংস্কৃতির বদল, রাজনৈতিক সংস্কৃতির তো এও একটা বদল। আমি জানি না এটা ভালো মন্দ, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু একটা বদল হয়েছে। আপনারা বিজেপিতে কোনো এজেন্সিকে ব্যবহার করেন? বিজেপিও তো জাতীয় স্তরে বোধহয় আমাদের উপরে নির্ণায়ক নয়। আচ্ছা, ব্যাকআপ এজেন্সি আছে, ব্যানার তৈরি করে, সোশ্যাল মিডিয়ার কাজ করে। না, এটা একদম হিসেব করে আপনাকে বলে দেবে, আপনাকে এই বলতে হবে, এই জায়গায় এই বলবেন। হ্যাঁ, বিজেপিতে একেবারেই নেই। বিজেপি পুরো পলিটিক্যাল ডিসিশন নেয়। আমাদের ব্যাকআপ যে ইনফ্যাক্ট গুজরাটে প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছেন না, করলেও আমার মনে হচ্ছে, আমি গুজরাট বলতে পারবো না, আমি তো গুজরাটে ছিলামও না, তখন বিজেপি করতাম। আমি বিজেপিতে যা দেখেছি আমার 21-এর ভোটে বা বর্তমান ভোটে, এরা এই পিছন থেকে ইনপুট দেয়। আচ্ছা, যে আপনি এই এলাকায় যাচ্ছেন, এই ইস্যু আছে, ব্যানার তৈরি করে দেওয়া, আপনার গান তৈরি করে দেওয়া, সোশ্যাল মিডিয়াটাকে ঠিকঠাক করা, একটু ইনপুট পাঠানো। দখলদারির ব্যাপার নেই। আপনার কাছে আসার আগে ট্রেনিং নিয়ে আসতে হয়নি। সকাল থেকে ঘুরছি, মোদিজির র্যালি করলাম, কসবাতে একটা সভা করলাম, বলে এই সোনা পাপ্পু, জাভেদ খান তার বেটা, যারা সব দখল করে ফেলে। পুকুর তো নেই, শেষ। ঠাকুর পুকুর থেকে মধ্যম গ্রাম বারাসাত কোনো পুকুর নেই, সব তৃণমূল বুঝিয়ে দিয়েছে। 5000-এর বেশি পুকুর, কিন্তু কোনো গাছ নেই, কেটে সব সাফ করে দিয়েছে। সিএসসি 400 কোটি টাকা চাঁদা নিয়েছে, কত টাকা বিল? আপনি এপ্রিল মাসের বিলটা দেখবেন, মে মাসে কত বাড়িয়ে দিয়েছে, স্ল্যাব চেঞ্জ করে দিয়েছে। কলকাতার লোক, গ্রেটার কলকাতার লোক, সিএসসি জোনের লোক, আপনারা একটু 1 জুন এগুলো দেখে ভোট দেবেন না? সিএসসি কোত্থেকে পাবে? সঞ্জীব গোয়েঙ্কারা যদি 400 কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দিয়ে থাকে, তাকে তো তুলতে হবে। ডিআর লটারি যদি 600 কোটি টাকা তৃণমূলকে দিয়ে থাকে, তাকে তো পশ্চিমবঙ্গে তুলতে হবে। আনসোল্ড টিকিটে কোটি টাকা লাগবে, সোল্ড টিকিটে লাগবে না। কিন্তু ইলেকট্রাল বন্ডের কথা আপনি বলছেন, এই ইলেকট্রাল বেঙ্গলের মধ্যে আছে। হ্যাঁ, ইলেকট্রাল বন্ড কেন্দ্র সরকারকে যে কোম্পানি দিয়েছে, ওষুধের দাম বেড়ে গেছে। আমাদের শুধু বেঙ্গল ভাবলে হবে? ন্যাশনাল স্পোকসপারসনরা এটা নিয়ে বলেছেন, টাকা দিয়ে বরাদ্দ করেছে, আমাদের এজেন্সির তদন্ত আটকেছে। আমাদের ন্যাশনাল লেভেলে ক্লারিফিকেশন দিয়েছেন সবাই।
আমি এটা নিয়ে আর বেশ, clarification শেষ প্রশ্ন, যে কালকে মথুরাপুরে প্রধানমন্ত্রী জনসভা করতে যাচ্ছেন, ডায়মন্ড হারবারকে কি আপনারা ওয়াকওভার দিলেন? এই জন্য আমি জিজ্ঞেস করছি যে প্রথমে আপনি বললেন নওশাদ সিদ্দিকী, নওশাদ শেষ পর্যন্ত দেখলাম রহস্যজনক আমি বলিনি, দাঁড়ালো না। নওশাদ বলেছে। না, আপনি বলছেন ভালো হবে, যে ও আমি বলেছি দাঁড়ালে ভালো লড়াই হ্যাঁ, হবে, তৃণমূল 39% মুসলিম তৃতীয় ভোট আছে। জায়গায় চলে আসবে বলেছিলেন আমি আপনি। বলেছিলাম নওশাদ দাঁড়ালে ভালো হবে, হ্যাঁ, কিন্তু ওরা প্রার্থী দিয়েছেন। কিন্তু তারপরে আপনারা ববি বলে একজনকে প্রার্থী দিলেন। আমাদের একজন হ্যাঁ, পরীক্ষিত tested দুবার কর্মী দল। দুবার হেরেছেন, একবার জামানত জব্দ হয়েছে। না না, সে তখন 14 সালের কথা ছেড়ে দেন তো। স্বয়ং প্রধানমন্ত্রী দুবার কৃষ্ণনগরে গেলেন, ডায়মন্ড হারবারে গেলে কি সেটা একটা প্রতীকী ভালো হতো না? বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাবে। আমি তো কালকে আমি যাচ্ছি, আপনাকে বলি, মানে আপনি যথেষ্ট প্রধানমন্ত্রীর যে বন্দ্যোপাধ্যায় হাইট, দিলেন। আমি প্রধানমন্ত্রীর যে হাইট, তিনি কেন এরকম একটা টেন্টেড করাপ্টেড লোক, যিনি সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন, ওনাকে সুপ্রিম কোর্টের অনারেবল জাস্টিসরা, ওনার যাওয়ার অধিকারও আছে, জাজেদেরও অধিকার আছে, আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু একটা লোক পশ্চিমবঙ্গে ভোটে লড়ছে যে সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়েছে, যে 10ই জুন পর্যন্ত ওকে গ্রেপ্তার করা যাবে না, ইন্টারোগেশন করা যাবে না, সেই লোকটার বিরুদ্ধে ক্যাম্পেনিংয়ে কেন অনারেবল প্রধানমন্ত্রীকে যেতে হবে? প্রধানমন্ত্রীকে তো লাগেনি মমতা ব্যানার্জিকে হারাতে, প্রধানমন্ত্রীর শিষ্য তো মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। তা আগামীকাল আমতলাতে আমি যাচ্ছি, তো প্রচারে যাচ্ছি, এবং ডায়মন্ড হারবারে মানুষ যদি ভোট দিতে পারে, আমি আপনাকে আবার বলছি, সমস্ত সনাতনী বুথে অভিষেক ব্যানার্জির হার নিশ্চিত। এই অভিজিৎ দাসই আপনি 4 তারিখে ওকে নিয়েই সন্ধ্যাবেলা শো করতে হবে, আমি আপনাকে বলে দিলাম অভিজিৎ দাসই জিতবে, কিন্তু ভোট করাতে হবে। কারণ ওখানে যেভাবে পুলিশ টর্চার করে বিগত দিনে, আমি পঞ্চায়েত ভোটে 52 জন ভারতীয় জনতা পার্টির নেতা, নীতিশ দা থেকে শুরু করে, সুফল ঘাটু থেকে শুরু করে, দীপক হালদার থেকে শুরু করে, দেবাংশু পণ্ডা থেকে শুরু করে 52 জনকে প্রোটেকশন অর্ডার করিয়েছিলাম, করে তারা বাড়িতে ছিল। এবারে 30 তারিখ আর 31 তারিখে কি করবে আমি জানি না। যদি গণতান্ত্রিকভাবে ভোট দিতে পারে, ওরা যদি এতই কাজ করেছে, কেন এই যে ঘাটাল, নন্দীগ্রাম, তমলুক, ময়না, আপনার মেদিনীপুরে এত নেতাকে জেলে রাখলো? ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে, ঘাটালের যে জিএস কেশপুরের ভোটের চার্জে ছিল তন্ময় ঘোষকে জেলে রাখলো। এগুলো তো করার দরকার হচ্ছে না, এটা তো পলিটিক্যাল ফাংশনারি। কিন্তু কি দুর্ভাগ্য দেখুন, প্রোটেকশন আমি আপনাকে বলছি, আপনার হাইকোর্টের প্রোটেকশন লাগছে, আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রোটেকশনে আছে, মানে রাজনীতি করতে গেলে প্রোটেকশন লাগবে কেন? আর সব থেকে বড় কথা, তৃণমূল স্তরে যারা কর্মী, তাদের অনেকে তো প্রোটেকশন পাওয়ার আগে জেল যাত্রা হয়ে যাবে। দুর্ভাগ্য। আবারও বলি, কমপ্লিটলি লড়াই পুলিশ আইপ্যাক ভার্সেস ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের কোনো এক্সিস্টেন্স নেই। তৃণমূলের যারা ফাউন্ডার লিডার, ইনক্লুডিং সুব্রত বক্সি, আপনার কোথাও এই ইলেকশনের 3 মাস লং ইলেকশন, কোথাও পিকচারে আপনি দেখতে পাবেন না। সুব্রত বক্সি অ্যান্ড ফাউন্ডার লিডার অফ তৃণমূল কংগ্রেস, তাদের কাউকে আপনি দেখতে পাবেন না। এবং তৃণমূল পার্টি অফিস যেটা আছে এই কোথায় একটা আপনার ঢালাই ব্রিজ না কোথায় কি বলে, যে ইস্টার্ন বাইপাসের কাছে তিলজলাটা নেই, এখন তো নতুন অফিস করেছে। তিলজলায় তো প্রাসাদ তৈরি হচ্ছে, 200 কোটি টাকার বড় বিল্ডিং হচ্ছে। তা আপনার ওটা দেখতে পাবেন যখন আবার কোনোদিন উদ্বোধন হবে, অক্ষয় তৃতীয়া বা নববর্ষে। তা এটাও ভেতরের খবর, আমি ওদের সব খবর রাখি, এবং আমাকে রাখতে হয় না, ওদের লোকরা আমাকে খবর দিয়ে যায়। এবং এই নির্বাচনে এত এমএলএ এবং মন্ত্রী ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করেছে, সেটা পরে একদিন বলবো, 4 তারিখের পরে। শুভেন্দুদার শেষ প্রশ্ন, তাহলে বলছেন 42-এ 30 ফিগারটা তো তাই দাঁড়াচ্ছে? তাহলে ফিগার বলবো না, আমাদের নেতারা বলে গেছেন মোদিজির আপিল 42-এই, অমিত শাহজির আবেদন যে অন্তত 30টা পদ দেন, আমরা এই মিসরুল অফ দি স্টেট গভর্নমেন্ট, মোদিজি তো হয়ে গেছে প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের সংখ্যার জন্য মোদিজি তো আটকে নেই, 30টা পদ তিনি চেয়েছেন অমিত শাহজি। মুখ্যমন্ত্রী বলছেন আর 7 দিন ওনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে, তারপরে আর প্রধানমন্ত্রী থাকবেন না নরেন্দ্র মোদী, যিনি 45টা আসনে লড়ছেন, যার রাজ্যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছেন, অধীর চৌধুরীকে হারানোর জন্য গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনেছেন, মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে 5টা সভা করে এসছেন মুখ্যমন্ত্রী, কার্যত ইন্ডি জোটকে উনিই এখানে শেষ করেছেন। 45টা আসনে লড়ছেন, 272 দরকার ম্যাজিক ফিগার, টোটাল সিট 543, 350 হবে না 400 হবে, দ্যাটস অ্যানাদার থিং।
কিন্তু প্রাইম মিনিস্টার কে হবে এটা ওই যে শব্দটা বলছিলেন আত্মবিশ্বাস। এই মমতা ব্যানার্জি সবার অবস্থা দেখেছেন, বউবাজারে সত্যনারায়ণ পার্কে, বিধাননগরের রোড শো দেখেছেন, ভাবা যায় 200 ঢাকি আর 300 লোক। আর মোদিজির রোড শো আজকে দেখান, মোদিজি 21-22টা সভা করলো, স্টার্টেড ফ্রম কোচবিহার। কোথাও কোনো সবাই 50,000-এর কম লোক হয়নি, কোথাও 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ হয়েছে। অনেক ধন্যবাদ শুভেন্দুদা, অনেক ধন্যবাদ। দেখুন, আর কদিন পরেই লোকসভা ভোটের ফলাফল আমাদের সামনে আসবে এবং তার আগে আর পরে আক্রমণ প্রতি আক্রমণ চলতেই থাকবে, কিন্তু সব শেষে গণতন্ত্রের জয় আমরা প্রত্যেকে চাই। অন্তত এই একটা চাওয়াতে আমার বিশ্বাস আমার অতিথি এবং তার প্রতিপক্ষরা সবাই নিশ্চিতভাবে একমত হবে, অন্তত হলে আমাদের মঙ্গল। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। কার দখলে দিল্লি, নিবেদনে বার্জার পেইন্টস 100 years of trust. রুংটা স্টিল TMT বার একদম সলিড, co-powered by শালিমার শুদ্ধ নারকেল তেল, মেরা পেয়ার শালিমার, ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন ফেস ওয়াশ, নজর না লাগে। পার্টনার বাই রেল স্প্রে, ন্যাচুরাল পেন রিলিফ স্প্রে। স্পেশাল পার্টনার কমফোর্টেবল কন, জো পেহনে রূপা জন লগে আয় হায়। বাঙালির ঐতিহ্যের সম্ভার, ভারতবর্ষের 150টির অধিক শাখা সমৃদ্ধ সেমকো গোল্ডেন ডায়মন্ড। 4 জুনের পর দেশে অনেক বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে। কাকদ্বীপের সভা থেকে ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রীর, পাশাপাশি পরিবারবাদ নিয়ে বিরোধী জোটকে আক্রমণ শানালেন নরেন্দ্র মোদী। যে তুফান আসছে তা মোদীকে হঠানোর তুফান, পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। जो तूफान आ रहा है ये तूफान मोदी को हटाने का तूफान है। अपनी থাকবেন না মোদি বাবু, আর আপনার আয়ু হচ্ছে 4 তারিখ পর্যন্ত। যারা দেশকে যারা শোষণ করে মোদি তাদের মদত করে। কখনো 400 পারের স্লোগান, কখনো আবার বাংলায় বেস্ট পারফরমেন্সের ভবিষ্যৎবাণী। বাংলায় ভোট প্রচারে একাধিকবার নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছে এমনই সব শব্দবন্ধ। এরই মধ্যে বুধবার শেষ দফার ভোট প্রচারে তার মুখে শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। 4 জুনের পর রাজনৈতিক ভূমিকম্প হবে। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে শুধুমাত্র গুটি কয়েক ব্যক্তির তাদের ধন দৌলত বেড়েছে, ভারত সরকারের দেওয়া তথ্য সে কথা বলছে। মোদির আমলে ভারতবর্ষের আদানি আম্বানি রাজ চলছে, মানুষের রাজ আর চলছে না। তাই সারা ভারতবর্ষকে লুট যারা করছে সেই আদানি আম্বানি, মোদি তাদের সব থেকে বড় পৃষ্ঠপোষক। রাহুল গান্ধী মোদিকে বলেছিল যে মোদিজি আপনার যদি হিম্মত থাকে রাহুল গান্ধীর সঙ্গে জনতার দরবারে একটা বিতর্কে অংশগ্রহণ করুন। 4 जून के बाद टीएमसी के इन सारे हथकंडों की हवा निकलने जा रही है। উনি যদি পুনরায় আমি কিন্তু বাঁকা